হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। মেহরাব মুখে হাসি নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে হেঁটে যাচ্ছে। সবাই মেহরাবকে হাসতে দেখে অবাক হয়ে গেল। কিছু দূর যেতেই মেহরাবকে কিছু ছেলেরা এসে ঘিরে ধরে। কারোর হাতে SS5 হকি ব্যাট। মেহরাব বেশ অবাক হয়ে গেল। রাহাত বলে উঠল, তুই ভাইকে শাসিয়েছিস নাকি? দেখুন ভাইয়া, আপনি ভুল করছেন। আমি ভাইকে কেন শাসাবো? সে তো আমাদের মাথার ছায়া। পাশ থেকে রকি বলে উঠল, আরে ওকে জিজ্ঞেস করছিস? আগে সাইজ কর। রকি বলার সাথে সাথেই একজন মেহরাবের মাঝে বরাবর হকি স্টিক দিয়ে পাড়ি মারল। মেহের কাত হয়ে উঠে বসে পড়ল। আরেকজন মারতে যাবে, ঠিক তখনই বাইক চালিয়ে নীলই প্রবেশ করলো। সাথে সাথে নীলই বলে উঠল, ওই তোরা ওকে আবার মারছিস? ওর দোষ কে? রাহাত বলে উঠল, ভাই জানেন, এই হারামিটা আমাদের রিয়াদ ভাইয়াকে সাজিয়েছে। ওকে তো কি? হ্যাঁ, তোর রিয়াদ ভাইকে ফোন দে, আমি শুনবো। ফোন দে। রকি ফোনটা বের করে রিয়াদকে ফোন দিল। কলেজের পূর্ব পাশে শুভ আর অরোহী দুজনে চুটিয়ে প্রেম করছে, শুভর কাঁধে মাথা রেখে। এই তুমি এত ফাজিল কেন? সরো, দূরে থাকো। না, তোমাকে ছাড়া দূরে থাকতে ভালো লাগে না। তাহলে বিয়ে করে ঘরে নিয়ে রাখো। করবো তো বিয়ে। এই এক্সাম শেষ হলে জব করব, তারপর তোমাকে পার্মানেন্টভাবে আমার করে নেব। হ্যাঁ তাই নাও, তোমার হয়েই থাকতে চাই। রিয়াদ ফোনটা রিসিভ করে, কি হয়েছে বল। ভাই, নিলয় ভাই কথা বলবে আপনার সাথে। কেন, কি হয়েছে? কি করেছিস তুই? না ভাই, কিছু করিনি। মেহরাব আপনাকে ধমক দিচ্ছে, তাই মেহরাবকে মারবো বলে এসেছি। কিন্তু নিলয় ভাই বলছে মেহরাব এসব করতে পারে না। গাধার বাচ্চা, তোকে আমি বলেছ কি মারতে? ওর গায়ে হাত দিয়েছিস? ভাই, হকি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়েছে। ওকে হাসপাতালে নিয়ে যা এখনই। ওকে ভাই। ফোনটা কেটে দিল। জানাতুল এতক্ষণ রিয়াদের কথাগুলো অবাক হয়ে শুনে, কি করলা এটা তুমি? না করে উপায় কি? ওর নাম তো বলে দিয়েছি, আমার ঝামেলা হতে পারে। এসব পলিটিক্স অনেক কঠিন। বুঝলাম। তাহলে কি করবা এখন? কাল ওকে সভাপতি বানিয়ে দিবা? কাল কি ও সূর্যের আলো দেখবি নাকি? এই দাঁড়া, তোরা ওকে নিয়ে কই যাচ্ছিস? হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোদের নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তোদের ভাবগতি ভালো ঠেকছে না। নিলয় মেহরাবকে নিয়ে চলে আসলো। রিয়াদ উপর থেকে নিচে নেমে, তোরা এতদিন আমার সাথে থেকে কোন বাল শিখেছিস? তোদের কি বললাম আর তোরা কি করলি? ভাই, সব কিছু ঠিক হবে হয়তো, কিন্তু নিলয় চলে এসেছিল, তাই আপনার নাম বলছি। রিয়াদ রেগে যেয়ে রাহাতের গালে চড় মেরে, কুত্তার বাচ্চা, তোদের দিয়ে কোনো কাজ হবে না। মেহরাব যদি সুস্থ থাকে তাহলে তোদের আর কলেজে আসতে হবে না, লুকিয়ে থাকিস। ওকে নিয়ে হাসপাতালে গেছে কে? তাকে বল ওকে মাঝপথে শেষ করে দিতে। ভাই, নিলয় ভাই নিয়ে গেছে মেহরাবকে। ধন্যবাদ নিলয় ভাইয়া, আমার একটা বড় উপকার করলেন। শোনো, তোমার উপর কম অত্যাচার হয়নি। আজ ওরা তোমাকে বিনা দোষে মারবে, তা হবে কি করে? আপনি না থাকলে কি যে হতো। ভাই, আমার একটা হেল্প লাগবে। নিলয় ভুরু কুঁচকে মেহরাবের দিকে তাকিয়ে, কি হেল্প লাগবে তোর? আমাকে রাতটুকু আপনার বাসায় থাকতে দিলে হবে। এটা কোনো কথা হলো নাকি? থাকবি যত মন চায়। জানাতুলের রাগের সীমা পার হয়ে গেল। সাথে সাথে রকির গালে চড় বসিয়ে, অকর্মা ঢেকিগুলো, তোদের দিয়ে যদি ভালো মতো কোনো কাজ করানো যেত। মাথা ঠান্ডা করো, যা করতে হবে ঠান্ডা মাথায়। কলেজ ক্যাম্পাসের ভেতরে পুলিশ একটা জিপ নিয়ে ঢুকলো। জিপ থেকে পুলিশ অফিসার ইমরান নামলো। আরোহী জিপ দেখে, এই পালো ভাই আসছে। শুভ থতমত খেয়ে উঠে দৌড় দেওয়ার অবস্থায়। কই তোমার ভাই? শুভ পালিয়ে চলে গেল। আরোহী শুভর পালানোর দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইমরান সামনে রিয়াদকে চিন্তিত দেখতে পেল। কোনো সমস্যা রিয়াদ সাহেব, এত চিন্তিত কেন? স্যার, আপনার একটা কাজ করতে হবে আজকে রাতে। ভালোই হলো আপনি এসে গেছেন। বলে ফেলো, আজ পর্যন্ত কি তোমার একটা কাজও কি বাকি রাখছি? না স্যার, তবে এটা করতে পারলে বড় প্রমোশন পাবেন। এই কাজের জন্য বড় প্রমোশন কে হাতছাড়া করে বলো? দুজনের কথার ভেতর আরোহী এসে হাজির হলো। ভাই এসেছো? তুই যা গাড়িতে বস, আমি আসছি। আরোহী গাড়িতে যেয়ে বসলো। রিয়াদ ইমরানের কানে কানে কথাগুলো বলল। ইমরান একটা হাসি দিয়ে, রাতেই কাজ হয়ে যাবে।
আর কোনো চিন্তা নেই, শেরের সাথে লাগতে আসলে কি হাল হয় তা হাড়ে হাড়ে টের পাবে। রাত 11টা। নিলয় বাইক হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে আসছে। সামনে একটা গাড়ি তার করানো দেখলো। নিলয় বাইক থামিয়ে দিল। পিছন থেকে হাততালির শব্দ শোনা যাচ্ছে। নিলয় পিছনে তাকাতেই অবাক হয়ে গেল। অরোহীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শুভ। অরোহী বেলকুনিতে এসে, পাগল হয়েছো? এত রাতে না আসলে পারো না? শুভ বুকের বাম পাশে হাত দিয়ে, এখানে তো শান্তি লাগে না যতক্ষণ না তোমাকে দেখতে পাই। অরোহী মুখ ভেঙচি কেটে, হ্যাঁ জানি তো, এখন এত ভালোবাসা বিয়ের পর সব ফুস করে জানালা দিয়ে পারাবে। জানা দিয়ে পালালেও তুমি তো আমারই থাকবে এই হৃদয়ে, রাখবো তোমায় যতন করে। হইছে, রাখো ঢং। যাও ভাইয়া, এখনই চলে আসবে। শুভ মুখটা লাল করে, দিলা তো সব নষ্ট করে। তুমি ভাইকে মাঝখানে এসে বসাও কেন? হ্যাঁ। অরোহী হেসে দিয়ে, ওই যে ভাইয়া। শুভ রাস্তা দিয়ে দৌড়ে পালালো। অরোহী বেলকুনিতে দাঁড়িয়ে হাসতে লাগলো। মেহরাব নিলয়কে ফোন দিল, কিন্তু ফোন তুললো না। এদিকে রিয়াদ জান্নাতুল ক্লাবে পার্টি করছে। ওদের মাঝখান থেকে কাটা উগলে যাবে বলে পরের দিন রিয়াদ জান্নাতুল বসে বসে হাসি মুখে আড্ডা দিচ্ছে। যারা ওদের নিয়ে কথা তুলে তাদের শায়েস্তা রিয়াদের ছেলেপেলেরা করে। গেটের দিকে চোখ যেতেই জান্নাতুল আর রিয়াদ উঠে দাঁড়ায়, চমকে ওঠে। অরোহীকে আজ কলেজে না দেখে শুভ অরোহীকে ফোন দিল। কই তুমি কলেজে আসবে না? কাল রাত থেকে ভাইয়া বাসায় ফেরেনি, ফোনও সুইচ অফ। থানায় ফোন দিছিলা? হ্যাঁ, কিন্তু ভাইয়া নাকি বের হয়ে গেছিল আর থানায় আসেনি। তুমি কই? চিন্তা করো না, ভাইয়ার হয়তো ফোনে চার্জ নেই। আমি থানায় যাচ্ছি। ওকে, তুমি দাঁড়াও, আমি আসতেছি 5 মিনিটে। রিয়াদ জান্নাতুলের দিকে তাকিয়ে, আমি কি ভুল দেখছি? আমারও তো তাই মনে হচ্ছে। নিলয়ের আত্মা কি উঠে এসেছে? নিলয় কিভাবে বেঁচে আছে? নিলয় বাইক চালিয়ে সোজা ওদের সামনে এসে থামলো। নিলয় রিয়াদের দিকে তাকিয়ে, কি ব্যাপার, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? রিয়াদ জান্নাতুল কেউ কোনো কথা বলে না, হা হয়ে তাকিয়ে আছে। নিলয় রিয়াদের হাত ধরে ঝাঁকা দিয়ে, এই রিয়া, কি হলো আজ তোর? রিয়াদ থতমত খেয়ে, কই কিছু না তো, তুই এখানে? নতুন দেখছিস আমাকে নাকি? আরে রিয়া, তোমায় নিয়ে কি স্বপ্ন দেখছিল আমাকে মাত্রই বলছিল, তোমাকে কল দিত। বাবা, আমাকে নিয়ে এত ভাবা হচ্ছে, তাও শত্রুর জন্য? আরে কি বলো তুমি, শত্রু হবে কেন? নিলয় বেশ অবাক হলো, মনে মনে ভাবছে ওদের মাথা খারাপ হয়ে গেছে। নিলয় ওদের সামনে থেকে চলে গেল। শুভ অরোহীর সামনে দাঁড়িয়ে, কি হলো, মুখটা এমন করে আছো কেন? থানার কেউ কিচ্ছু বলতে পারছে না, ভাইয়া বাসার উদ্দেশ্যে বের হয়েছিল বলে। তাহলে যাবে কোথাও? রিয়াদ কিছু করেনি তো? শুভ অবাক হয়ে, মানে? কাল রিয়াদের সাথে ভাইয়ার কথা বলেছিল, নিশ্চয়ই রিয়াদ কিছু করছে। তুমি কি বলছো জানো? হ্যাঁ জানি, কিন্তু ভাইয়া গেল কই? আচ্ছা চিন্তা করো না, আমার এক ভালো চেনা গোয়েন্দা অফিসার আছে, আমি তাকে ব্যাপারটা বলে তোমার ভাইয়ার খোঁজ নিচ্ছি। হ্যাঁ তাই করো। রাহাত হৃদয়কে বলল, ভাই নিলয় কীভাবে বেঁচে আছে আর মেহরাব কই? আমার প্ল্যান কখনো বিফলে যায়নি, তাহলে এটা কিভাবে সম্ভব? মেহেরাবকে তো তাহলে কি সব শেষ হয়ে গেল? হাতের বাইরে চলে গেল সব? সবার চোখ গেটের দিকে পড়ল। হাঁ করে আছে সবাই, চোখে স্টুডেন্ট চশমা, পরনে নীল রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, কালো শু, চুলগুলো সিম্পলভাবে আসানো, যে কেউ হাঁ হয়ে তাকিয়ে থাকবে। 6 মাসের খ্যাত ছেলেটা আজ পরিপাটি হয়ে কলেজে আসছে। এটা কেউ আর নয়, মেহরাব। মেহরাব রিয়াদের সামনে যে হাসি মুখে, ভাইয়া ভালো আছেন? রিয়াদের চোখে রাগের স্পষ্ট বেশ বুঝতে পারছে মেহরাব। হৃদয় কিছু বলছে না। মেহরাব বলে উঠল, ভাইয়া কাগজপত্র রেডি করে আনছি, কাজটা এক্ষুনি করে দেন, তা না হলে। রিয়াদ কোনো উপায় না পেয়ে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, স্যার, প্রিন্সিপাল সবাইকে উপস্থিত করলো। সবে বেশ অবাক হয়ে গেল, হঠাৎ কিসের এত তলব। শুভ ফোনটা বের করে গোয়েন্দা অফিসার লিমনকে কল করলো। ফোনটা রিসিভ করে, শোনা ভাই, এতদিন পর মনে পড়লো আমাকে, তা কি কেসে আটকা পড়লো বলো? 5 মিনিট টাইম। শুভ বেশ অবাক হয়ে গেল, কিভাবে বুঝলো লিমন তার ব্যাপারটা। লিমন ওপাশ থেকে বলল,
এত না ভেবে বলো, জরুরি একটা অপারেশনে যেতে হবে। শুভ লিমনকে অরোহীর ভাইয়ের সম্পর্কে সব বলল। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তোমার বাসায় যেয়ে দেখো আসছে কি না। না আসলে আমাকে মেসেজ দিও, বাকি কাজ আমি করব। রিয়াদ বক্তব্য দেওয়া শুরু করলো। আমার প্রাণপ্রিয় ভাই বোন ও প্রিয় শিক্ষকেরা, প্রথমে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি সবার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য। আমি এখানে সবাইকে ডেকেছি এটা বলার জন্য আমি 4 বছরের জন্য এই কলেজের সব দায়িত্ব ভার আমার প্রিয় ছোট ভাই মেহরাবকে দিয়ে দিচ্ছি। আশা করি সবাই ওকে মানবে। ওর দেখানো পথে তোমরা সবাই হাঁটবে, যা বলবে তাই শুনবে। আগে ঠিক তোমরা আমার কথা দেখানো পথে তোমরা গেছো। আজ থেকে মেহরাব এই কলেজের সভাপতি। সবাই অবাক হয়ে গেল রিয়াদের এমন বক্তব্য শুনে। কানাকানি গুছাগুছি শুরু হয়ে গেল। নিলয় ও তার ছেলেমেয়েরা হা হয়ে গেল। রাহাত বলে উঠল, আমরা মানি না, মানব না, আমরা ভাই তোমাকে চাই। সবাই রাহাতের সাথে বলে উঠল। মেহরাব মুচকি হেসে রিয়াদের দিকে তাকালো। জান্নাতুল মাথা নিচু করে আছে। রিয়াদ সবাইকে সাইলেন্ট হতে বলল, আমি যা বলার বলে দিয়েছি। আজ থেকে সবার নেতা মেহরাব। আমাদের কলেজে যে রুলস আছে সবাইকে তা মানতে হবে। নিলয় বলে উঠল, তুমি যখন ক্ষমতা ছাড়তে চাও তাহলে নতুন করে নির্বাচন হোক, আমরা এসব মানব না। ভুলে যেও না নিলয়, আমার ক্ষমতা এখনো 4 বছর আছে। আমি যা ইচ্ছা তাই করতে পারি। 4 বছর পর আবার নির্বাচন হবে। রিয়াদ জান্নাতুল সহ সবাই চলে গেল। মেহরাব একটা চেয়ারে বসে কলেজের চারপাশটা চোখ বুলিয়ে দেখলো আর মিটমিটি হাসছে। মনে মনে বলল, যেটা চেয়েছি তাই পেলাম, বদলিয়ে ফেলবো কলেজের রূপ। রেডি থেকো তোমরা। প্রিন্সিপাল মেহরাবের দিকে তাকে মুচকি হেসে চলে গেল। অনেকে খুব হ্যাপি। মেহরাবের পিছে এসে দাঁড়ালো। এতদিন রিয়াদের অত্যাচার সবাই মুখ বুজে সহ্য করেছে। নিলয় ও তার লোকজন বসে গোল মিটিং করছে। তার ভেতরে রাসেল বলে উঠল, ভাই ও মাত্র 6 মাস হলো এই কলেজে আসছে, আর আপনি তো সেই কবে থেকে আসেন। আপনি কেন নেতা হতে পারলেন না? এই কলেজের জন্য তো কম কষ্ট করেননি। উড়ে এসে জুড়ে বসবে তা হয় না। হ্যাঁ ভাই, ও ঠিক কথা বলছে। আমাদের একটা ব্যবস্থা করতে হবে। দরকার হলে জেলা সভাপতির কাছে যাব। ইন্টারভিউ আসলে আমাদের নেতা হবে তা হয় না। ঠিক বলছিস, জেলা সভাপতির কাছে ব্যাপারটা জানাতে হবে। যে করেই হোক কলেজটা আমাদের নিতে হবে, তা না হলে কলেজে মুখ দেখানো যাবে না। মেহরাব বেশ অবাক হলো। অনেক শিক্ষার্থী ওর পিছনে এসে দাঁড়িয়েছে দেখে, কিন্তু অথচ 6 মাস আগে কেউ ওর পাশে ছিল না। 6 মাস আগে মেহরাব মধ্যবিত্ত ঘরের সন্তান মাত্র। মেধায় ভালো, পয়েন্ট ভালো পেয়ে এই কলেজে ভর্তি হওয়ার সুযোগটা পেয়েছে। গ্রাম থেকে শহরে কলেজের এই প্রথম পা রাখলো। মা ছাড়া আর কেউ নেই মেহরাবের। মা থাকে গ্রামের বাড়িতে। কলেজের প্রথম দিন গেট দিয়ে ঢোকার সময় দেখলো লাইন দিয়ে ছেলেরা কান ধরে উঠবোস করছে। মেহরাব ছেলেগুলোর সামনে এগিয়ে যেয়ে, ভাই আপনার কান ধরে উঠবোস করছেন কেন? কি হয়েছে? কান ধরে উঠবোস করার ভেতর রাতুল নামের একটা ছেলে বলে উঠল, তুই কি নতুন কলেজে? তাহলে সিরিয়ালে দাঁড়িয়ে যা। মেহরাব হাসি দিয়ে বলল, আমি কেন উঠবোস করব? আমি হব কলেজ নেতা দা কিং। কথাটা বলতে দেরি, কিন্তু মেহরাবের কলার ধরতে দেরি হলো না। মেহরাবের গালে ঠাস ঠাস করে চড় মেরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। মেহরাব অবাক হয়ে গেল। কলেজের সবাই হাসাহাসি করছে। কেউ কেউ বলছে আজকে ভালো মুরগি ধরেছে, ভালো খেলা দেখা যাবে। মেহরাব গালে হাত দিয়ে, ভাই ভাই আমাকে ধরে নিয়ে কই যাচ্ছেন? ছেড়ে দিন। নিলয় বাইকের উপর বসে আড্ডা দিচ্ছে। মেহরাবকে নিয়ে যাচ্ছে, চোখটা পড়লো। নিলয় বলে উঠল, দেখ দেখ ওকে নিয়ে যাচ্ছে। ভাই চলেন আমরা মজা দেখি, এছাড়া আর কি করব? হ্যাঁ তাই চল। অন্যদিকে কলেজের 5 কিলোমিটার দূরে একটা ফ্যাক্টরি। সেখানে ফ্যাক্টরি ম্যানেজার হাঁটু মুড়ে বসে, ভাই এবার আমাদের ফ্যাক্টরি লস হয়েছে, তাই টাকা দিতে পারছি না। বাহ 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 বাহ, তোর বাপ টাকা দিবে, লস খাইছিস, আমি কি করব? টাকা বের কর। বিশ্বাস করেন ভাই, আমাদের হাতে 1 টাকাও নেই। তোর মালিককে ফোন দে আর আমার কথা বল। বসকে বলেছি, কিন্তু বস দিবে না বলেছে। এই সব কয়টাকে বের করে ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দে, টাকা দিলে খুলে দিব। ফ্যাক্টরির সব লোকজনদের রিয়াদের লোকজন বের করে দিল, তালা ঝুলিয়ে দিল। রিয়াদ এখানকার ডন,
ওর কথাই সব কিছু হয়। বাবা চেচার ক্ষমতা জোরে সব কিছু করতে পারে। কলেজটাও রিয়াদের কথাই চলে। জান্নাতুল এখানকার স্থানীয় মেয়ে, সেই সুবাদে জান্নাতুল নিজের ইচ্ছা স্বাধীন মতো সব কিছু করতে পারে। জান্নাতুলের সাথে কেউ লাগতে আসলে তার হাত পা ঠিক থাকবে না। জান্নাতুল বাইকের উপর বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল মেহরাবকে টেনে আনতে দেখে। কিরে রাহাত, কি করছো? রাহাত কাপের গালে চর বসিয়ে দিয়ে, আপনি জানেন না ওর বুকে পাটা এত জোর। আরে কি করছে তাই বল। ও নাকি এই কলেজের নেতা হবে। রাহাতের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। জান্নাতুল মেহরাবের মাথা থেকে পা পর্যন্ত দেখে বাইকের উপর থেকে নেমে, তাই নাকি? নেতা হবে? দেখ দেখ, তাকা ওর দিকে। সবাই হেসে দিল। জান্নাতুল মেহরাবের কলার ধরে চোখ পাকিয়ে, নেতা হবি? কখনো নিজেকে আয়নায় দেখেছিস? নর্মাল শার্ট প্যান্ট আর বাংলা জুতা পরে আসছিস নেতা হতে? তোকে চাইলে এখানেই পুঁতে দিতে পারি, কিন্তু তুই নতুন এই কলেজে, তাই তোকে শাস্তি পেতে হবে। রাহাত বলে উঠল, ভাই ফোন দিয়ে আনেন, তাহলে ভাইও মুরগিটাকে দেখে খুশি হবে। হ্যাঁ ঠিকই বলছিস। রিয়াদের লোকজন একটা ছেলেকে তুলে নে চেয়ারের সাথে বেঁধে বেধরম মার দিচ্ছে। ছেলেটা কান্না স্বরে বলতে লাগলো, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কখনো করব না। রিয়াদের কাছে কোনো ভুলের ক্ষমা নেই। ওই মার ওকে, মেরে বুঝিয়ে দিয়ে আমি কি জিনিস। রিয়াদের ফোনে একটা মেসেজ আসে। রিয়াদ মেসেজটা পড়ে মুচকি হেসে সবাইকে নিয়ে চলে যায়। রাসেল নিলয়কে বলতে লাগলো, কত বড় আবাল, প্রথম দিনে এসেই। এখন বুঝবে কেমন লাগে। আমরা হলে তো ঠান্ডা মাথায় বুঝিয়ে দিতাম। তুই অ্যাম্বুলেন্স রেডি রাখ, এ হবে আমাদের প্লাস পয়েন্ট। মানে কিভাবে? যা বলছি তাই কর। রিয়াদ আসলে এ হবে আমাদের সুবারটা। পলিটিক্স করা এত সহজ না। কলেজ ক্যাম্পাসের পাশে মোটরবাইক ঢুকে পড়লো। সবাই সরে যেয়ে সালাম দিচ্ছে, আর কাউকে নয়, রিয়াদকে। জান্নাতুল হেসে উঠল। রিয়াদ গাড়ি থামিয়ে এগিয়ে আসলো। মেহরাবের সাথে কি হতে পারে তা মেহরাবের অজানা। রিয়াদ এসেই বলতে শুরু করলো, কই কই আমাদের নতুন নেতা? জান্নাতুল মেহরাবকে ধাক্কা মেরে হৃদয়ের সামনে ফেলল। মেহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়াদ মেহরাবের কলার ধরে, নেতা হবি? হতে চাস? আমার সম্পর্কে তুই কতটুকু জানিস? নেতা হবি? এই তোর নাম কি? মেহরাব। ভাই আমি নেতা হব তা বলিনি, ওই ভাইয়াটা ভুল বুঝছে। প্লিজ ভাই, আমার কিছু করবেন না। তাই আমার লোকেরা ভুল করেছে? তোকে যে কি করব আজ, মাথা নষ্ট। কাবাব মেয়ে হাড্ডি বানাবো। আজ শেষ পর্যন্ত কেউই কলেজের নেতা হওয়ার স্বপ্ন দেখিনি। আর কোথাকার কোন কাঙাল এসেছিস নেতা হতে? এই রকি হকি স্টিকটা দে তো। মেহরাব হাঁটু কেড়ে বসে, ভাই ভাই এবারের মতো ছেড়ে দিন। এই যে কানে ধরে উঠবস করছি, আর কখনো এমন কথা বলবো না। জান্নাতুল হেসে দিয়ে মেহরাবের পিছনে লাঠি মারে। মেহরাব কান ধরে উঠবস করতেছিল বলে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। সবাই হাসছে, কারণ এখানে মজা নেওয়া ছাড়া কিছুই করার নেই কারোর। রকি হকি স্টিক এনে রিয়াদের হাতে দিল। জান্নাতুল বলে উঠল, আমাকে দাও, আমি মারি, তারপর তুমি। রিয়াদ জান্নাতুলের কোনো কথা না শুনে হকিটা জাগাইছে মেহরাবকে মারার জন্য, কিন্তু হকিটা ফেলে দিল। সবাই হা করে রিয়াদের দিকে তাকিয়ে আছে। শুভ আর আরোহী ড্যাং ড্যাং করতে করতে কলেজে ঢুকলো। আরোহী হাসি মুখে শুভকে বলছে, আজ কিন্তু সেই মজা হয়েছে, তোমার পাশাপাশি হেঁটে হেঁটে আইসক্রিম খাওয়া। উফ, মনটাকে দোলা দিয়ে যায়। পেত্নিটা আবার কবে রোমান্টিক হলো? কি বললি? আমি পেতনি? আমি রোমান্টিক না? যা না, যে তোর জন্য পারফেক্ট তাকে নিয়ে থাক, আমার পিছে কি? আরোহী চলে যাচ্ছে। শুভ আরোহীর সামনে যেয়ে, আরে আমি তা কখন বললাম? তোমার মতো আমার গোলমূল কত সুন্দর, কত রোমান্টিক। আরোহী আরো রেগে যেয়ে, একদম মিথ্যে বলবি না, আমি জানি আমি রোমান্টিক না। নিলয় রাসেল থমকে গেল। রিয়াদ মেহরাবের সামনে বসে, তুই নতুন, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তাই তোকে আজকের মতন ছেড়ে দিলাম। মেহরাব অবাক হয়ে গেল। রিয়াদ মেহরাবকে ধরে তুলে মেহরাবের বুকে কয়েকটা থাবা মেরে, তোর বুকের পাটায় বল আছে মানতে হবে। এই পোশাকে এই বেশে তুই নেতা হতে চাস? মেহরাব নরম সুরে বলে উঠল, ভাই ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা বলবো না। যা, তোকে এবারের মতন ছেড়ে দিলাম। পরের বার যদি এমন স্বপ্ন দেখিস তো চাঁদে পাঠাইয়া দিব।
রিয়াদ মেহরাবের কলার ছেড়ে দিল। মেহরাব সেখান থেকে চলে যায়। নিলয় রাসেল রাগে সরে যায়। ওদের প্ল্যান সব বিফলে যায়। শুভ অরোহীর সামনে কান ধরে উঠবস করছে। অরোহী হাসছে। শুভ অরোহীর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। অরোহী মুখ ভেঙচি কেটে, আর বলবো কখনো পাবলিক প্লেসে কেমন লাগছে? সরি তো, আর কখনো হবে না, বলবো না, প্রমিস। না হবে না, আর উঠবস করো, সবাই দেখুক, তোমার মান সম্মান সব চলে যাক। গেলে যাব, আমি তো আমার ভালোবাসার জন্য করছি, তার মুখে হাসি দেখার জন্য। হইছে, থাক, উঠো, এবারের মতো মাফ করে দিলাম। নিলয় রাখতে যেন কমছে না। কি ভেবে রাখলো আর কি হয়ে গেল? রাসেল বলে উঠল, রিয়াদের হঠাৎ কি হলো বুঝতে পারলাম না তো। হ্যাঁ ঠিকই বলছিস, ওই এভাবে থেমে গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি ঠিকই বলছেন নিলয় ভাই। অন্যদিকে ক্যান্টিনে বসে তাকিয়ে আছে সবাই গোমরা মুখে রিয়াদের দিকে। রিয়াদ সবার একই তাকানো দেখে, কি হলো সবার হঠাৎ? আমাকে এত দেখার কি আছে? ভাই আপনি ওকে ছেড়ে দিলেন কেন? ভাই কি হলো আজ? আপনি তো কাউকেই ছাড়েন না, তাহলে ওই ছেলেটাকে? শোন, এটাও তো আমার পলিটিক্স, বুঝলি? এতদিন ধরে কলেজের নেতা আমি একাই, এইসব না বুঝলে বুঝবে কে? মানে খুব সহজ, আমি যদি ওই ছেলেকে মারতাম, আমার বিপক্ষের লোকজন তো ভাইরাল করতো, এতক্ষণে গেটের সামনে হাঁটু মুড়ে পড়ে থাকতে হতো। সবাই রিয়াদের কথাই একটু নড়েচড়ে বসে হাঁ হয়ে গেল। ক্লাসের পেছন বেঞ্চে বসে আছে মেহরাব। মেহরাবের দিকে সবাই আর চোখে তাকাচ্ছে। মেহরাব চুপচাপ বসে আছে, শরীরে কেমন যেন ব্যথা অনুভব করছে। একটা ছেলে মেহরাবের পাশে বসে। কি বেঁচে গেলি তো? তোর কপালটা অনেক ভালো, তোকে ছেড়ে দিল। মেহরাব ছেলেটার দিকে চোখ বড় বড় করে। হাবুইল্লার মতো তাকাইস না। শোন, কলেজে কারোর কাছে কিছু বলবি না, যা বলবি নিজের মন রে। এক টাইম দেখবি নিজের মন রে বলা কথা কাজে লেগে গেছে। ছেলেটা উঠে চলে গেল। মেহরাব অবাক হয়ে তাকিয়ে রইল, জান্নাতুল আগ্রহ নিয়ে। তো তুমি মারলে না, আমাদেরও মারতে দিলে না, আর ভাইরাল করলে কি হতো? কি হতো মানে? আমার ক্ষমতা চলে যেত, বুঝতে পারছো? তখন আর কাউকে কলেজে থাকতে হতো না ওকে। রিয়াদ কথাটা বলে গেল। শুভ আর অরোহী ক্লাসে ঢুকলো। দুজনের চোখ চলে গেল লাস্টের বেঞ্চের দিকে, কারণ ওরা দুজন সবার পোশাক আশাক দেখে। সবারটা ঠিক থাকলো, পিছনের বেঞ্চের ছেলেটা ঠিক নেই। ধুলো মাখা জামা পরা, গালে জ্বরের দাগ। দুজনে ভুরু কুচকে পিছনের বেঞ্চে মেহরাবের সামনে দাঁড়ালো। শুভ আঙ্গুল জাগিয়ে, এই ছেলে ওঠো। মেহরাব দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। অরোহী মুস্কি হেসে, চুরি করতে গেছিলি, তাই এই ধরা খেয়ে কেলানি দিছে। ওপাশ থেকে একজন বলে উঠল, চুরি না, কলেজের কিং হতে চাইছিল, তাই কেলানি দিছে। সবে হেসে উঠল। শুভ অরোহীর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহরাব ঠোক গিলছে। শুরু হয়ে গেল উপহাস করা। ক্লাসে সবাই হাসাহাসি করছে। মেহরাব সবটা সহ্য করে যাচ্ছে। পরের দিন মেহরাব কলেজ গেট দিয়ে ঢুকতে রাহাত ডাক দিল। মেহরাব মাথা নিচু করে ওদের সামনে দাঁড়ালো। জান্নাতুল বলল, আমার জুতোটা সেলাই করে এনে দে, নিচে আছে, নিয়ে যা। মেহরাব জুতার দিকে তাকালো, জুতা হাতে তুলে। টাকা দিবেন না? মেহরাবের গালে ঠাস ঠাস করে চর পড়ল। জুতোটা ছিটকে নিলয়ের সামনে জিভ পড়ল। মেহরাব ওদের অগ্নি চোখ দেখে ভয় পেয়ে গেল। গালে হাত দিয়ে আছে। রকি মেহরাবের কলার ধরে, এখানে কেউ টাকা দেয় না, উল্টো নেয়। তোর সাহস হলো কি করে টাকা চাওয়ার? মুচিকে যে ভাইয়ের নাম বলে সুরসুর করে সেলাই করে দেবে। এটা অন্যায়। সে কাজ করে টাকা রোজি করে, আর আপনারা তার পেটে লাথি মারবেন? জান্নাতুল, রকি, রাহাত মেহরাবকে লাঠি ঘুষি সব মারতে লাগলো। আমাদের জ্ঞান দিস, অন্যায় শেখায় তোকে আজকে। মেহরাবকে মারতে থাকে তিনজনে। মেহরাবের সামনে এসে একটা মেয়ে দাঁড়ালো। সাথে সাথে সবাই থেমে যেয়ে মাথা নিচু করে নিল। কি, আজ ক্লাস না করে এখানে নিয়ে এলে কেন? তোমার ভাই জানলে তো আমাকে আর আশ্রয় রাখবে না। অরোহী চোখটা গরম করে শুভর দিকে তাকালো। রাখো তো ভাইয়াকে, কি করবে? কিচ্ছু না। তোমার মতো ভীতু নাকি? হ্যাঁ, আমি তো ভীতু। তুমি কত সাহসী, এই জন্য আমার ব্যাপারে বলতে পারো না। কত সুন্দর কাশফুল, দেখো দেখো, বাতাসে কত সুন্দর নড়ছে। উফ, আজকে সকালটা তোমাকে পাশে পেয়ে। শুভ অরোহীর দিকে ভুরু কুচকে তাকিয়ে হাসি মুখে, খুব ভালো লাগছে, যাও ছবি তুলি তোমার। অরোহী দুহাত বাড়িয়ে দিল শুভর দিকে। শুভ অরোহীর দুহাত ধরে একে অপরকে দেখছে আর ঘুরছে। কি সমস্যা তোমাদের? এভাবে ছেলেটাকে মারছো কেন? জান্নাতুলের জুতো এই ছেলেটা ছিঁড়ে ফেলেছে, তাই।
মেয়েটি রাগী চোখে রকির দিকে তাকিয়ে। আমাকে তোমাদের নতুন করে চেনাও? হ্যাঁ, যাও এখান থেকে। জানাতুল রকি রাহাত চলে গেল। মেহরাব অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। রাসেল নিলয়কে বলতে লাগলো, ভাই ভাবি তো শুনতে পারলে খুন করে ফেলবে। রিয়াদ তো তাও কম রাগী, কিন্তু ওর বোন ছেড়ে দিবে না। কি ছেড়ে দিবে না? রিয়াদের থেকে অনেক ভালো। সবাই তাহলে বুঝে গেছেন মেয়েটিকে। কি পরিচয়? মেয়েটি রিয়াদের একমাত্র ছোট বোন, খুব জেদি আবার রাগীও, কিন্তু মনটা খুব ভালো। নাম নীলা। রকি জান্নাতুলের দিকে তাকিয়ে, মজা নেওয়াটা দিল তো বাস দিয়ে। আসার আর টাইম পায় না, আমাদের মজা নেওয়াটাই বন্ধ করে দিল। রিয়াদকে বলে ওর ব্যবস্থা করতে হবে। রিয়াদ ওর বোনের পক্ষে, বুঝলি? কিছু বলতে গেলে তোর গাল আর গাল থাকবে না। রকি হেসে উঠল। মেহরাবের ঠোঁট কেটে গেছে। নীলা মেহরাবকে পাশে বসিয়ে ব্যাগ থেকে টিস্যু বের করে মেহরাবের কাটা অংশ থেকে রক্ত মুছে ফেলেছে। মেহরাব নীলার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। এর ভিতর রিয়াদ কলেজের ভেতর ঢুকলো। সাথে সাথে মেহরাবের সাথে বসে থাকা দৃশ্য দেখে রিয়াদের রাগের মাত্রা বেড়ে গেল। বাইক থেকে নেমে জোর গলায়, নীলা। নীলা রিয়াদের দিকে মুখটা গোমরা করে ফেল। রিয়াদ হাসি মুখে, কি করছিস আপু তুই? ছেলেটার অবস্থা দেখেছিস ভাইয়া? তোমাকে আর কতবার বলবো বলো, যে যেমনই দেখতে হোক না কেন সে কিন্তু মানুষ। আর তোমার লোকেরা ওকে মারছে। আমি কিন্তু অসহায়দের উপর অত্যাচার সহ্য করব না। আচ্ছা রাগী আপু, মুখটা ঠিক করে নে, আমি ওদের ব্যবস্থা করছি। রিয়াদ চলে গেল। মেহরাব এতক্ষণে ক্লিয়ার হয়ে গেল নীলাকে। নীলা মেহরাবকে করুণা করছে। মেহরাব তা বুঝতে পারে ঠিক মতো। নিলয় এগিয়ে এসে নীলার সামনে দাঁড়ায়। নীলা নিলয়ের দিকে মুচকি হেসে মেহরাবের পাশে বসে। নাম কি? নতুন এসেছো তাই তো? তবে আর চিন্তা করো না, তোমার এই বোনটা থাকতে আর কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মেহরাব শুধু মাথা নাড়ল। এ কি, তোমার জামা তো ছিঁড়ে গেছে, ক্লাস করবা কিভাবে? নীলা নিলয়ের দিকে তাকালো, হাতের ইশারা দিল নিলয়কে। নিলয় চলে গেল। রিয়াদ রকি হাতের সামনে যেয়ে ঝাড়ি দিয়ে, শোন, যে ছেলেটাকে মারছিস ওর সাথে যা মজা করার করিস, কিন্তু নীলা যেন জানতে না পারে, ওকে? ওকে ভাই। অরুহি শুভর কাঁধে মাথা রেখে কাশফুলের দিকে মলিন মুখে চেয়ে আছে। শুভ অরোহীকে বলল, কি ব্যাপার, চুপচাপ কেন? আমি যদি তোমাকে হারিয়ে ফেলি কি করবো আমি তখন? কি যা তা বলছো? হারাবে মানে? এই তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? অরোহী মাথাটা একটু উঁচু করে শুভর দিকে তাকালো। শুভর চোখের কোণে পানি টলমল করছে, এখনই যেন বাঁধ ভেঙে যাবে। অরোহী শুভর গালে হাত দিয়ে, কি হয়েছে, এমন করো কেন? শুভ নিচু স্বরে বলল, কিছু না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিছুক্ষণ পর নিলয় কলেজে ঢুকলো। একটা প্যাকেট নীলার দিকে এগিয়ে দিয়ে চলে গেল। নীলা প্যাকেটটা মেহরাবের হাতে দিয়ে, যাও এটা পড়ে এসো, তারপর মন দিয়ে ক্লাস করো। মেহরাব ভদ্র ছেলের মতো প্যাকেটটা নিয়ে চলে গেল। নিলয় আর রাসেল কথা বলছিল। নিলয় পাশে যেয়ে কাশি দিল। রাসেল চলে গেল। নীলা লজ্জা মাখা মুখে, ধন্যবাদ। বিল কত হয়েছে? নিলয় নীলার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে, আমার তোমার এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে। তুমি বাদে আর যারা আছে সবগুলো শয়তান, তুমি শয়তান হতে পারতে। নীলা চোখ বড়বড় করে দিয়ে, মুখে রাগের আবরণ পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। নিলয় দৌড়ে পালালো। নীলা হেসে দিল। নিলয়ের এসব কাণ্ড দেখতে নীলার বেশ ভালো লাগে। নীলা অনেক আগে বুঝতে পারছে নিলয় ওকে পছন্দ করে, তাই তো নীলার থেকে টাকা নিবে না বলে ওইভাবে বলে পালায়। নীলা অনেকবার বারণ করেছে ওর ফ্যামিলির কাউকে নিয়ে যেন কথা না বলে, এতে নীলার রাগ উঠে কাউকে ছেড়ে দেয় না। মেহরাব নীলার দেওয়া প্যাকেট থেকে শার্ট আর জিন্স পরার সময় মাথায় ক্যালকুলেশন করে নিল। এভাবে চলতে লাগলো দিনগুলো। মেহরাবকে বিভিন্নভাবে চাক করে। নীলাকে দেখলে হাসি খুশি ভাব হয়ে যায়। মেহরাব লাড ট্রাই করে, কিন্তু তার আগে মেহরাবকে মারার হুমকি দিত। সেজন্য মেহরাব সব কিছু সহ্য করে নিত। নিলয় লুকিয়ে লুকিয়ে নীলাকে দেখে, কিন্তু মনের কথাগুলো বলার সাহস পায় না নিলয়। শুভ অরোহীর দুজনে ভেতরে মান অভিমান ভালোবাসা সবসময় হয়ে থাকে। দেখতে দেখতে 5 মাস 28 দিন কেটে যায়। একদিন সকালে মেহরাব প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ করে আওয়াজে মেহরাব থমকে যায়। মেহরাব দরজাটা ফাঁকা করে ফোনটা বের করে ভিডিও করা শুরু করে দেয়। দেখো, যা করার তাড়াতাড়ি করবে। তোমার বেবি আমার পেটে, বাসায় জানিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাও। কি বলছো তুমি এসব? আমার বেবি মানে? দেখো, এসব জানাজানি হলে আমাদের সমস্যা। আমার এই কলেজ হাতছাড়া হয়ে যাবে, সব দিক দিয়ে সবকিছু হারাতে হবে।
কাবিন করে বিয়ে করলে কেন আমাকে? আমি আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চাই। আরে এত উত্তেজিত হচ্ছে কেন? তোমার একার বাচ্চা নাকিও? আমারও। রিয়াদের চোখ পড়ে যায় মেহরাবের উপর। মেহরাব ওখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন রিয়াদ মেহরাবকে ডাক দিয়ে থামিয়ে বলে। মেহরাব কল্পনা থেকে বাস্তবে ফিরল আর মুখে এক চিলতে হাসি নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। এখানে হাত পা গুটিয়ে বসার টাইম না, যে কোনো কিছু একটা করতে হবে। রিয়াদ রাগি গলায়। কি করবা? কোনো কিছু করার আছে নাকি? রাতে রেডি থেকো। রেডি থাকবো মানে কি? যা বলছি তাই করো, রাতে আমাদের ফ্লাইট। রিয়াদ কথাটা বলে চলে গেল। জান্নাতুল অবাক হয়ে রিয়াদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আমার না কিছুই ভালো লাগছে না ভাইয়ের, এখনো কোনো খোঁজ পাচ্ছি না। কি করব বলো তো, টেনশন নিতে পারছি না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে হবে। অরুহির চোখের কোণে জল এসে থেমে গেল। ভাইয়া কই গেল, নাকি কি হলো? খোঁজ তো দিবে। তোমার গোয়েন্দা দেখো কিছু জানতে পারলো কিনা। তো রাতে জানাবে তোমার কোন আত্মীয় স্বজনদের বাসায় গেছে কিনা। না যায়নি, গেল তো তারা বলতো। সকাল থেকে কিছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে। রাত পর্যন্ত তো অপেক্ষা করি। না আমি খাবো না ভাইয়ের খোঁজ নেওয়া পর্যন্ত। বিকালবেলা নিলয়ে তার লোকজন জেলা সভাপতির সামনে হাজির হলো। হঠাৎ তোমরা এলে? ভাই রিয়াদ কি করছে জানেন? আমার কাছে অজানা কিছু নেই, সবটাই জানি। আমরা যে এতদিন কলেজে পড়ে পড়ে মার খেলাম, কষ্ট করলাম, তার তো কোনো ফায়দা পেলাম না। সে কিনা ওই ইন্টার পড়ুয়া ছেলে আমাদের নেতা হবে। ওর কথা মতো আমাদের চলতে হবে, এটা কখনো মেনে নিব না। নিলয়ের লোকজন একসাথে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, নিলয় ভাই ঠিক বলছে, আমরা কখনো ওই জুনিয়র ছেলেকে মানব না। মিজান সাহেব একটু নড়চড়ে বসলো। দেখো, আমাদের ভেতরে একটা রুলস আছে, সেই অনুযায়ী আমাদের চলতে হয়। তোমাদের কলেজের রুলসগুলো খুব কড়া, তা মেনে নিতে হবে। রাসেল পাশ থেকে বলে উঠল। তাই বলে রিয়াদ ভাই মেহরাবকে দায়িত্ব দিবে? ওকে পরিষ্কার করে নিলয় ভাইকে কলেজের নেতা হিসাবে দেখতে চায়। সবাই রাসেলের সাথে একসাথে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমরা নিলয় ভাইকে কলেজের নেতা হিসেবে দেখতে চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সবাই মিলে চেঁচামেচি শুরু করে দিল। মিজান সাহেব সবাইকে শান্ত হওয়ার ইশারা করে। সবাই চুপ হয়ে যায়। তখন মিজান সাহেব বলতে লাগলো। রিয়াদ যেটা করেছে তা খুবই অন্যায়। কলেজে কমিটি আর 4 বছর পর ভাঙবেই, এর আগে ভাঙা সম্ভব না। তবে তোমরা যদি কেউ এই ছেলের নামে কোনো কেস বা দোষ নিখুঁতভাবে দিতে পারো, তাহলে আমার দ্বারা সম্ভব হবে নতুন করে তোমাদের কলেজে নতুন কমিটি দেওয়ার। তবে হ্যাঁ, সব কিছু সততা থাকতে হবে, না হলে তোমাদের বহিষ্কার করে দেব। মিজান সাহেব কথাটা বলে চলে গেছেন। সন্ধ্যা 6টা বাজে। রিয়াদ জান্নাতুলকে সাথে নিয়ে এয়ারপোর্টে আসে। সাথে রকি ও রাহাতও আসছে। রাহাত বলে উঠল। ভাই আমাদের তাহলে কি হবে এখন? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কদিন কলেজে যাস না কেমন? রকি মনটা খারাপ করে। সব কিছু ওই ছেলেটা নষ্ট করে দিল। আরে এত চিন্তা করিস না, ওকে উপরে পাঠানোর টিকিট কেটে দিব। লিমন শুভকে ফোন দিল। সোনা ভাই, কোনো খোঁজ পেলাম না। কোনো খোঁজ পাননি? না, তবে আমি আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করব। চিন্তা করো না কেমন? ঠিক আছে। ফোনটা কেটে গেল। পাশে অরোহী ছিল। কি বলো? এখনো খোঁজ পাননি? একটু অপেক্ষা করো, ঠিকই খোঁজ পাবো। রিয়াদ জান্নাতুলকে বিদায় দিয়ে চলে আসলো রকি আর রাহাত। আমাদের তো এখন পালিয়ে বেড়ানো ছাড়া উপায় নেই। হ্যাঁ, তা না হলে আমাদের মার খেতে হবে। ঠিক বলছিস তুই, কি দিয়ে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। ভাই কীভাবে বদলে গেল? আপনাদের সাথে এত ভালো সম্পর্ক, তবুও আমাদের কোনো পথ দিল না। ওই ছেলে তাল গাছের মাথায় উঠিয়ে দিল। রাসেল নিলয়কে বলতে লাগলো। মিজান ভাই যা বলছে তার যদি একটু ক্লু পেয়ে যায়। হ্যাঁ, ওর এলাকায় খোঁজ নিতে হবে আর আমাদের কিছু করতে হবে, তাহলে কলেজ আমাদের হাতের নাগালে চলে আসবে। কাল থেকেই কাজ করতে হবে, নতুন করে প্ল্যান করতে হবে। নিলয় মনে মনে বলছে, চান্দু, নেতা হয়ে কাজ করা এত সহজ না। মেহরাব বসে বসে অনেক কিছু ভাবছে। কলেজটা নিয়ে নিল, এখন শুধু বাকি প্ল্যান মতো কাজ করে সব হাতিয়ে নেওয়া। এই 4 বছরে মেহরাব হাসতেছে। কত স্বপ্ন কলেজের নেতা হলে ইচ্ছেগুলো পূরণ হবে। আগামীকাল থেকে শুরু হবে কাজ। অতিষ্ঠ থাকবে সব শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা। নতুন কোনো মোড় পাবে তারা। পরের দিন মেহরাব কলেজে ঢুকতে দেখলো ছেলেরা মারামারি করছে। মেহরাব যেয়ে দাঁড়াতে সবাই থেমে গেল। নিলয় এসেই অপর পক্ষের একটা ছেলের মুখে ঘুষি মারল। শুরু হলো আবার মারামারি। মেহরাব জোরে জোরে হাসতে লাগলো। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল। মেহরাবের হাসি শুনে সবাই থেমে গেল। মেহরাব
চেঁচিয়ে বলে উঠল, কলেজের রুলস নিশ্চয় সবাই ভুলে গেছেন। একজন নেতার সামনে এত বড় সাহস কই থেকে আসে? রাসেল বলে উঠল, সাহসের কি দেখেছিস? তুই কোন প্ল্যানে তারে? তোকে কেউ মানে না। মেহরাবের রাগের সীমা পার হয়ে গেল রাসেলের কথা শুনে। কষে চর বসিয়ে দিল রাসেলের গালে। রাসেল ঘুরে মাটিতে পড়ে গেল মেহরাবের এক চড়ে। সবাই হা হয়ে আছে। নিলয় মেহরাবকে মারার জন্য এগিয়ে গেল, কিন্তু থেমে গেল, কারণ মেহরাবের পিছনে অনেক স্টুডেন্ট আর একজন নেতার গায়ে হাত তুলে কলেজ ছাড়তে হবে। সেজন্য আর এগোয়নি। মেহরাব বলে উঠল, একটু পর দুই পক্ষ আমার সামনে যেন হাজির হয়। আমি প্রিন্সিপালের রুম থেকে আসছি। মেহরাব চলে যায়। রাসেলকে ধরে তুলে তমা বলে ওঠে, রিয়াদ ভাইয়া তার কাছে ক্ষমতা দিয়ে গেছে বলে সুযোগ নিচ্ছেন। তবে হ্যাঁ, মেহরাবকে আমরা 6 মাস ধরে দেখছি। অনেক অত্যাচারও করা হয়েছে তার ওপর, তবুও সে সহ্য করেছে। এখন সে আমাদের নেতা। তার বিরুদ্ধে কেউ কিছু করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তোর মুখে দেখি বলি ফুটছে। শোন, তোদের মেহরাবের কি অবস্থা হয় শুধু দেখ। কার কি হয় না হয় পরে দেখা যাবে। আপনারা যে মারামারি করতেছেন, আগে দেখুন কলেজ ছাড়তে হয় কিনা। এতদিন সিংহের গর্তে ছিলেন বলে বিড়াল হয়েছিলেন, সিংহ চলে গেছে দেখে কুকুর হয়ে উঠলেন। আশফাত বলে উঠল। শুভ আর অরোহী থানায় যায়, কিন্তু কোনো খোঁজ দিতে পারল না ওর ভাইয়ের। অরোহী কান্নায় ভেঙে পড়ল। শুভ অরোহীকে সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ করে অরোহীর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল আসছে। রিসিভ করতেই ওপাশ থেকে, ম্যাডাম, আপনার ইমরান স্যার স্পেশাল একটা অপারেশনে গেছেন, তাই সে আপনার সাথে যোগাযোগ করতে পারছে না। আমাদের জানাতে বললে তাই জানিয়ে দিলাম। অপারেশন শেষ হলেই বাসায় ফিরে যাবে। চিন্তা করবেন না, ভালো থাকবেন। অরোহী কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। শুভ অরোহীর দিকে তাকিয়ে, কে ফোন দিয়েছিল? কি বলল? ভাইয়া কোন একটা কাজে গেছে, তাই আমার সাথে যোগাযোগ করতে পারছে না। বলেছিলাম না এত ভেঙে পড়ো না। চলো কিছু খাবে। আর কত থাকবে খালি পেটে? মেহরাব আম গাছের তলেই বসে আছে। মেহরাবকে ঘিরে অনেক ছাত্রছাত্রী। সামনের দিকে দুপাশে দুদল দাঁড়ানো। একটু আগে যারা মারামারি করলো, মেহরাব বলে উঠল, একজন আরেকজনকে ধরে কোলাকুলি কর। মেহরাবের এরকম কথা শুনে হেসে দিল সবাই। কেউ কেউ বলতে লাগলো, এটা কেমন বিচার করা হচ্ছে। নিলয় বলে উঠল, ও জানবে কি করে? ও কি বোঝে নাকি বিচার কিভাবে করতে হয়? আমার বিচার করাটা একেবারে ভিন্ন ধরনের। যদি কেউ না মানো তবে তাকে এই কলেজ ছাড়তে হবে। সবাই মেহরাবের দিকে হা হয়ে তাকিয়ে পড়ল। মেহরাব বলে উঠল, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তোমরা যাবা, আমার কথা মতো চলবে, তারা আর কলেজে আসতে পারবে না। রাসেল বলে উঠল, কেন? তোর খারাপ কথাগুলো খারাপ কাজও করাতে বাধ্য করবি নাকি? হ্যাঁ করব। যে না শুনবে সে টিসি নিয়ে কলেজ ছেড়ে চলে যাবে। বাকিটা তোমাদের ইচ্ছা। সবাইকে সাপ সাপ জানিয়ে দিলাম। এটা খুব অন্যায় করছিস মেহরাব। সবে তো শুরু। এই 4টা বছরে রূপ একবারে বদলিয়ে দিব কলেজের। তোমাদের আমি কি করতে বললাম? সবাই একে অপরের সাথে কোলাকুলি করলো। একসাথে দাঁড়াও সবাই। মেহরাবের কথাই একসাথে দাঁড়ালো। মেহরাব বলতে লাগলো, একটা মুরগিও তার বাচ্চাগুলো এক জায়গায় থাকলে কিন্তু একটা বেজি সহজে আসতে পারে না। বেজির টার্গেট কিন্তু একটা মুরগি ধরবে। মুরগির বাচ্চা ধরতে পারলে বেজির কিন্তু মুরগির আস্তে আস্তে ধরতে বেশি অসুবিধা হবে না, কারণ তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। মেহরাবের এমন আচমকা কথা শুনে সবাই হা হয়ে গেল। আশফাত বলে উঠল, ভাইয়া এই কথা কেন? মেহরাব মুচকি হেসে, আমাদের কলেজটার উপর অনেকের নজর আছে। এখন যদি তোমরা মারামারি করে আলাদা হও তবে কিন্তু তারা কলেজে ঢুকে পড়বে। তোমরা সবাই একসাথে থাকলে কেউ কিন্তু ঝামেলা করতে পারবে না। আর হ্যাঁ নিলয় ভাইয়া, আমি জানি আমি ছোট, আপনি বড়। আমাকে যদি নেতা হিসেবে মানতে পারেন, আপনি কিছুদিন কলেজে এসেন না, কিন্তু এদের ভেতর কোনো ঝামেলা পাকাবেন না, এটাই অনুরোধ আমার। আমি চাই কলেজের সবাই একসাথে মিলেমিশে থাকবে, কোনো দুই পক্ষ থাকবে না কলেজে। মেহরাব সবাইকে এক জায়গায় করলো। সবাই এক জায়গায় হওয়ার পর মেহরাব যে কথাটা বলল তার জন্য কেউ প্রস্তুত ছিল না এটা শোনার জন্য।
শুভ আর অরোহী কলেজের ভেতর প্রবেশ করলো। সবাইকে দাঁড়াতে দেখে কৌতূহল নিয়ে এগিয়ে গেল। মেহরাবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল, একে অপরের দিকে তাকিয়ে গুনগুন করছে। তখনই মেহরাব বলে উঠল, সাইলেন্ট। আমি যেটা বলছি আশা করি সবাই শুনবেন। প্রতি সপ্তাহের বুধবারে সবাই 10 টাকা দিবেন, আর টাকাটা উঠাবে প্রতিটা ক্লাসের লিডার। মেহরাব চলে গেল। স্যার ম্যাডাম সবাই অবাক, এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি। সবার ভেতর ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল। নীলয় এসে স্টেজে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, শোনো ভাই ও বোনেরা, আমরা এখানে লেখাপড়া করতে আসছি, কাউকে টাকা দিতে না। সো আমরা মেহরাবের কথা মানব না। আমরা ওকে কলেজ নেতা হিসেবে মানি না। হ্যাঁ, আমরা মানি না। নতুন কোনো ধান্দা শুরু করবে, আমাদের সবার টাকা নিয়ে একাই লুটে খাবে, তা কখনো হবে না। আমরা এর প্রতিবাদ করবই। মানি না আমরা মেহরুবার কথা, মানব না কখনো। কলেজে কোনো জালিয়াতি নেতার সাপোর্ট নেব না। এক অত্যাচারী অন্য এক প্রতারককে নেতা বানিয়ে দিয়ে গেল। আমরা মানি না, মানব না। প্রিন্সিপাল স্যার সবাইকে হাতের ইশারা দিয়ে থামতে বললেন। তোমরা যে যার ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। রাসেল বলল, না স্যার, আমরা সবাই মেহরাবের পতন চাই। হ্যাঁ স্যার, আমরা পতন চাই। ঠিক আছে, সবাই শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়। সবাই ক্লাসে যাও। শুভ আর অরোহী এসে আশফাতের কাছে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আর বলবেন না ভাইয়া, মেহেরাব বলছে প্রতিটা স্টুডেন্ট প্রতি সপ্তাহে বুধবার 10 টাকা করে তাকে যেন দেওয়া হয়। খ্যাত পোলাটা নতুন ভিকার রাস্তা ধরেছে নাকি? আর ওর কথা বা কেন সবাই শুনবে? হ্যাঁ, কিন্তু সে কলেজের নেতা এখন। অরোহী শুভ হা করে পড়ল। রাসেল, নীলয় আর ওদের লোকজন গোল মিটিং করা শুরু করে দিল। ভাই, এতদিকে আস্ত ডাকাত, কিভাবে টাকা হাতিয়ে নিবে সেই বুদ্ধি। তাই তো বলি, রিয়াদ কেন ওকে নেতা বানালো? নিশ্চয়ই রিয়াদকে কিছু পার্সেন্টেজ দিবে। রিয়াদের লাগলে ও এই কাজটা অনেক আগে করতো। ও নিজেও চাইতো, কিন্তু মেহরাবকে দিয়ে। ভাবনার বিষয়। ভাই, জেলা সভাপতিকে জানানো উচিত। আমরা সবাই বিকালে তার কাছে যাব। এতদিনে সঠিক একটা বুদ্ধি দিলে। আরোহী হাও হয়ে আশফাতকে বলল, ওই খ্যাত বলে কিভাবে? রিয়াদ ভাইয়ের কি হয়েছে? রিয়াদ ভাইয়া তো বানিয়ে দিল ওকে নেতা। এটা হতে পারে না। আমরা যাকে পছাতাম সে নেতা কিভাবে মানব? আশফাত বলে উঠল, না মানে উপায় নেই, কলেজের রুলস নিশ্চয়ই জানেন। বিকেলে নীলয় মিজান সাহেবকে সবকিছু বলল। মিজান সাহেব একটু নড়িচড়ে বসলো। কলেজের সবার থেকে ও চাঁদা তুলে সাহসটা দেখছেন ভাই। ওকে, কাল কলেজে আসছি আমি, কথা হবে। আমাকে এখন উঠতে হবে, কাল কলেজে যেয়ে যা ব্যবস্থা করার করে দিব। মিজান সাহেব উঠে চলে গেল। নীলয় আর রাসেলের মুখে হাসি ফুটল। এদিকে ফ্যাক্টরির গেটের সামনে বসে আছে মেহরাব ও ম্যানেজার। মেহরাবকে বলল, বসকে বলেছি, বস রাজি হয়েছে, প্রতি মাসে 5,000 টাকা দিবে। ম্যানেজার মেহরাবকে 5,000 টাকা দিল। মেহরাব টাকাগুলো নিয়ে হাসতে লাগলো। টাকায় চুমু খেয়ে বলতে লাগলো, এই ক্ষেতটাকে কে আটকায় এখন? টাকা দিয়ে রাজ করব। সকালে রাস্তায় গাড়ি সিরিয়াল ধরিয়ে দেব। আমার কথায় সব চলছে। নেতা হয়েছি আমি, আমার স্বপ্নগুলো এখন কে আটকাবে? এই টাকার জন্য আমি কিছু করতে পারিনি, তবে এবার সব করব। পরের দিন সব স্টুডেন্ট ক্যাম্পাস ঘিরে বড় কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তাতে লেখা, মেহরাবকে আমরা নেতা হিসেবে চাই না। মেহরাবের কোনো কথা কেউ শুনবে না। মেহরাবের দাবি কেউ মানবে না। আমাদের দাবি মানতে হবে। কেউ কেউ স্লোগান দিচ্ছে। অন্যদিকে মেহরাব বাস সমিতির মালিকের কাছে গেল। মিহির সাহেব, আপনাদের সব বাস গাড়ি আমার কলেজের সামনে থেকে যায়, এছাড়া আর কোনো পথ নেই। নিশ্চয় আপনি চান আপনার সমিতির সকল গাড়ি ঠিকঠাক মতো রাস্তায় চলুক, কোনো ঝামেলা ছাড়া। মিহির সাহেব অবাক হয়ে, কে তুমি আর কি চাই? আমার চাই টাকা, আর আমি কলেজের নেতা। সো টাকা দিলে গাড়ি চলবে, না হলে না, এটাই ফাইনাল কথা। মানে কি? মানে কিছু বুঝি না। নিরীহ মানুষদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করেছেন, সব খবর আমি জানি। এখন ভেবে দেখুন। কত চাই তোমার? 10,000 টাকা প্রতি মাসে। মিহির সাহেব হেসে উঠল। মাত্র এই কটা টাকার জন্য থ্রেট দিলা? যাও দিব। অ্যাডভান্স দেন। মিহির সাহেব টাকাগুলো দিয়ে দিল মেহরাবের কাছে। মেহরাব হাসি খুশি ভাবে টাকাগুলো নিয়ে কলেজের দিকে গেল। এদিকে ফর্ম ফিল আপের জন্য কিছু ছেলে মেয়ে প্রিন্সিপালের রুমে গেল। স্যার, আমাদের টাকাটা যদি একটু কমিয়ে দিতেন, এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। দেখো, এখানে আমার কোনো হাত নেই।
বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমরা দেখো পারো কিনা। স্যার, আমাদের সংসারটা টেনে টুনে চলে। বাসায় বলেছিলাম তাদের হাতে এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। আগে থেকে খেয়াল থাকে না সামনে ফর্ম ফিল আপের টাকা লাগবে, সেগুলো গুছিয়ে রাখতে। যাও টাকা নিয়ে এসো, ফর্ম ফিল আপ না হলে পরীক্ষা দিতে পারবে না। আমার হাতে কিছুই করার নেই। সবাই প্রিন্সিপালের কথা শুনে চলে গেল। এমনও অনেক ছাত্রছাত্রী আছে যারা টাকার অভাবে পরীক্ষা দিতে পারে না, লেখাপড়া থেকে বঞ্চিত। থেমে যায় তাদের স্বপ্নগুলো। মেহরাব কলেজে ঢুকে হাও হয়ে গেল। সবাই মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব সবার হাতে ওর বিরুদ্ধে কিছু লেখা। মুচকি এসে সামনের দিকে গেল, চোখ পড়ল আম গাছের দিকে। সবাই মানববন্ধন করছে, এরা এখানে মন খারাপ করে বসে আছে। মেহরাব ওদের সামনে যে, কি ব্যাপার, আপনারা এখানে মন খারাপ করে বসে আছেন কেন? ওদের সাথে যোগ দেননি কেন? কলেজে থাকলে তো যোগ দিব, সেখানে থাকবো না। যেখানে থাকবো না সেখানে যোগ দিয়ে কি করব? মানে কি, কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। তা জেনে তুমি কি করবে? পারবে সমস্যা দূর করতে? ও তাও তো ঠিক আছে। মেহরাব সবাইকে ডাক দিল। সবাই এসে জমা হলো মেহরাবের সামনে। মেহরাব সবার সামনে দাঁড়িয়ে আছে। কলেজের ভেতর 10টা মোটরসাইকেল ঢুকলো, তার মাঝে দামি কার। নিলয় স্লোগান দেওয়া শুরু করলো, সাথে সবাই তাল মেলালো। গাড়ি থেকে মিজান সাহেব নামলো। সবার গলাস্বর যে উচ্চ হলো। প্রিন্সিপাল 2 তলা থেকে সব দেখছে। মেহরাব রীতিমতো অবাক হয়ে গেল। মিজান সাহেব হাতের ইশারা দিয়ে তার সাথে আসা লোকজনকে থামতে বলল। মিজান সাহেবের সামনে নিলয় এসে, ভাই আসসালামু আলাইকুম। দেখছেন ভাই, সবাই ওই পিচ্চির বিরুদ্ধে কেউ মানতে চায় না। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রিন্সিপালের রুম থেকে এসে যা বলার বলবো। মিজান সাহেব সোজা চলে গেলেন সিঁড়ি বেয়ে 2 তলায়। মেয়েরা হাত জাগিয়ে সবাইকে থামতে বলল। প্রথমে থামতে বলল, কেউ শুনল না। পরে এক ঝাড়িতে থেমে গেল। কি সমস্যা সবার? হ্যাঁ, আমার বিরুদ্ধে স্লোগান? বাবা, আমি নেতা হয়েছি দেখে যাদের গা জ্বলে তাদের উস্কানিতে সবাই লাফিয়ে পড়ছেন দেখি। আমরা কারো উস্কানিতে এখানে আসিনি, আমরা তোকে পছন্দই করি না। আর তুই কি বলছিস সবাইকে প্রতি সপ্তাহে 10 টাকা করে দিতে? চাঁদাবাদি করতে এসেছিস? একজন নেতার সামনে কিভাবে কথা বলতে হয় এটার অভাব আপনার উপর আছে। আপনার নামটা জানি না, তবে এই যে চিল্লিয়ে মানববন্ধন করে যাই করেন না কেন, আমার কিছু করতে পারবেন না। আর হ্যাঁ, সবাইকে বলি, পড়াশোনা করে কি ব্রেনে গোবর চাষ করেন নাকি? হ্যাঁ, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কি করবেন? পদত্যাগ, তাই না? তারপর আরেকজন নেতা আসবে, কি তাই তো? আমরা যোগ্য নেতা নির্বাচন করব, তোর মতো ছাদাবাজকে কেউ সাপোর্ট করবে না। ও তাই বুঝি? কেউ না করলেও সমস্যা নেই, তবে এখানে আমি ঠিকই থাকবো। আর সবাইকে আমার কথা মতো চলতে হবে, এটাই হলো কথা। আর হ্যাঁ, সবাইকে বলি, আপনারা যে এদিক সেদিক টাকাগুলো নষ্ট করেন, সেখান থেকে 10 টাকা করে দিতে কারো বাধবে না। আর পড়ার দিকে মন না দিয়ে আসছেন 10 টাকার জন্য মানববন্ধন করতে, খুব হাস্যকর। এতক্ষণ চিল্লিয়ে গলা তো শুকিয়ে ফেলছেন। 1 বোতল পানি কেউ এগিয়ে দিয়েছে নাকি কেউ খেতে দিছে? সবাই মাথা নিচু করে নিল। মেহরাব বলতে লাগলো, এসব ঝামেলা না পোহাইয়ে পড়ার দিকে অগ্রসর হন সবাই। 10 টাকা বড় কথা না, নিজের ক্যারিয়ার গড়াটাই বড় কথা। বাজে চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দাও। এখানে তো অনেকে আছে সিগারেট দিয়ে শুরু করে অনেক কিছুই খান, তখন তো আর অসুবিধা হয় না টাকা খরচ করতে। সেখান থেকে 10 টাকা করে দিতে কারো বাধবে না। যে যার ক্লাসে চলে যান, ক্লাস করুন, কাউকে যেন বাইরে দেখি না। মেহরাব কথাটা বলে চলে গেল প্রিন্সিপালের রুমে। নিলয় অরোহীকে বলল, দেখলি তো কে কত বড় কথা বললো। ভাইয়া আসো, ওর ব্যবস্থা করে ছাড়বে। আমাকে কথা শোনানো। সবাই যে যার মতো করে চলে যাচ্ছিল। নিলয় সবাইকে থামিয়ে, জেলার সভাপতি আসছে, সবাই একটু থাকো, তাহলে আমরা সফল হব। আশফাক বলে উঠল, ভাইয়া আমরা তো এইসব করে কিছুই পাবো না, আর তাছাড়া এতে আমাদের ক্ষতি হবে পড়াশোনার। পাশ থেকে রিমি বলে উঠল, ভাইয়া আমরা তো 5-10 টাকা ভিক্ষা দিয়ে থাকি, এখানে মেহরাবকে দেওয়ার কোনো ব্যাপারই না। আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। ক্যারিয়ার গড়তে পারলে এসব টাকা তখন টাকা নয়, কাগজ মনে হবে। নিজের ক্যারিয়ার নিজে না গড়লে কেউ করে দিবে না। নিলয় আর কিছু বলতে পারে না। তার ভেতর মেহরাবের কাঁধে হাত রেখে
মিজান সাহেব নিচে নেমে আসলো হাসি মুখে। সবাই হা হয়ে তাকিয়ে আছে। মিজান সাহেব দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, এতদিনে তোমরা তোমাদের যোগ্য নেতাকে পেয়ে গেছো, সবাই ওর কথা মতো চলো, সবার জন্যই ভালো হবে। মিজান সাহেব চলে গেল। মেহরাবের মুখে শয়তানির হাসি ফুটে উঠল। নিলয় রাসেল হা হয়ে রয়েছে। সব একেবারে মাথার উপর দিয়ে গেল সবার। ব্যাপারটা বুঝলাম না, কি করলো মিজান ভাই? সব কিছু মাথার উপর দিয়ে গেল। ভাই কিছু করলো না, আমাদের সম্মান সব শেষ। এই কলেজে আর কখনো আসবো না। ওই পিচ্চিকে আমি কখনোই নেতা হিসেবে মানতে পারবো না। ভাই আমাদের কি হবে তাহলে? তবে কি আমরাও আশা বন্ধ করে দিব? তোরা বন্ধ করবি কি জন্য? তোরা আসবে যাবে আর আমাকে তথ্য দিবি সবকিছুর। ঠিক আছে ভাই। নিলয় চলে গেল কলেজ থেকে। মেহরাব মনে মনে ভাবছে, গুটি যে যতই চাল দাও না কেন, আসল গুটিটা আমার কাছে। পরের দিন প্রিন্সিপালের রুমের কাছে সিরিয়াল দিয়ে ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। তারা সবাই খুব অবাক। এক রাতে প্রিন্সিপাল স্যার চেঞ্জ হলো কিভাবে? তাদের বিনা টাকায় ফর্ম ফিল আপ করাবে। তারা আর কেউ টাকার জন্য থমকে দাঁড়াবে না। পরীক্ষায় সুন্দরভাবে যোগ দিয়ে নিজের ক্যারিয়ার সুন্দরভাবে গুছাবে। শুভ আর অরোহী দুজনে বসে আছে ক্যাম্পাসের ভেতরে। কলেজটা আজ ওদের কাছে অচেনা লাগছে। কলেজে কোনো উত্তেজনা নেই, কোনো প্রকার ঝামেলা নেই। সবাই যে যার মতো স্বাধীনভাবে চলছে। শুভ বলে উঠল, কত সুন্দর নীরব পরিবেশ, তাই না? কতটা স্বাভাবিক লাগছে সবাইকে। কারোর ভেতর কোনো ভয়ভীতি আর নেই। আচ্ছা, এমনটা ভাবে বদলে যাবে এসব আগে ভাবতে পারিনি। হ্যাঁ, তবে কি মেহেরাব কোনো প্রকার ঝামেলা করবে? ও টাকা নিয়ে করবে? এই প্রশ্নটা আমারও। এটাও নতুন কোনো ধান্দা। 2-1 মাস দেখি, বেশি ঝামেলা পাকালে লেমনকে দিয়ে ওকে সাহায্য করাবো। হ্যাঁ, ওর বিরুদ্ধে মামলা দায়ের করব। তার আগে আমাদের ওর সাথে মিশতে হবে, ওর আসল উদ্দেশ্য জানতে হবে। ঠিকই কথা বলেছ, ওর উদ্দেশ্য জেনে ওকে ঘায়াল করতে হবে। মেহরাব রাস্তা দিয়ে আসছিল। রাহাত আর রকিকে দাঁড়ানো দেখে ওদের সামনে যেয়ে, কি ব্যাপার ভাইয়ারা, কলেজে যাবেন না? রাহাত রকি দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে মেহরাবের ভালো কথা শুনে মুখের দিকে। আমি জানি আপনারা আমার সিনিয়র, তাই আপনাদের সম্মান করি। তবে এই না যে আমি কলেজের নেতা, তার জন্য আমার অহংকার থাকবে। আপনাদের কলেজে আপনাদের আছে, কেউ নেয়নি। তবে হ্যাঁ, একটা কথা। রাহাত রকি একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মেহরাবের দিকে তাকালো। নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করুন। এভাবে আর কতদিন পলিটিক্স করেন? ভালো কথা, তবে পলিটিক্সের ভেতর কিছু নিয়ম কানুন আছে। আগে এসব নিয়ম কানুন জানলে আপনাকে কেউ ঠেকাতে পারবে পলিটিক্স করাতে। তবে আপনারা এদিক দিয়ে ব্যর্থ। রাহাত বলে উঠল, কিসের নিয়ম কানুন? তুই আমাদের থেকে বেশি জানোস। বেশি জানি বললে ভুল হবে, তবে যা জানি তা দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই 4 বছরে আমার ক্যারিয়ার অন্য পর্যায়ে চলে যাবে। সেই আশায় ঘুম কামাই দিস না। আপনারা কলেজে চলে আসেন আর পড়াশোনায় অগ্রসর হন। মেহরাব কথাটা বলে চলে গেল। মেহরাবের কথা শুনে অবাক হয়ে দুজনে ভাবছে। প্রিন্সিপালের কাছে সবার নাম, রোল, বিভাগের নাম লিস্ট করে দিল। প্রিন্সিপালকে দেখে সবাই ধন্যবাদ দিল। কেউ কেউ বলছে, স্যার আপনার উপকার কখনো ভুলবো না। প্রিন্সিপাল একটা কথা বলল সবার উদ্দেশ্যে, নিজের চিন্তাধারা যদি সৎ হয় তাহলে তোমার জীবনে কিছু করতে পারবে। হ্যাঁ, সৎ চিন্তাভাবনায় চলার পথে অনেক বাধা আসবে, তাই বলে ভেঙে পড়লে চলবে না। নিজের কাজকে সৎ রাখো, ভালোবাসার কমতি কখনো হবে না। মেহরাব কলেজ গেট ঢোকার সময় মেহরাবকে সবাই সালাম দিচ্ছে। মেহরাব রীতিমতো অবাক হয়ে যায়। সবার সালামের উত্তর দিয়ে সামনের দিকে এগুলো তখনই ডাক দিল অরোহী। মেহরাব ভাইয়া শুনুন। মেহরাব থমকে দাঁড়ায় অরোহীর ডাকে। রীতিমতো হা হয়ে গেল মেহরাব অরোহীর ভাইয়ার ডাক শুনে। অরোহী সামনে এসে, ভাইয়া কালকের জন্য সরি, রাগের মাথায় সবকিছু বলে ফেলেছি, সরি, মাফ করে দিবেন। আরে আপু, কি বলছেন? আপনি আমার এক বেঞ্চ সিনিয়র, আপনি আমাকে তুই বা তুমি করে বলতে পারেন। আমি ভুল করলে তা বড়রাই ধরিয়ে দেয়, সমস্যা নেই আপু, আমি কিছু মনে করিনি। অরোহী মাথা নিচু করে, আপনি তো আমাদের কলেজের নেতা, আপনাকে তুই বা তুমি বললে বেয়াদবি হয়ে যাবে না? মেহরাব মুচকি হেসে, নেতা হয়েছি তো কি হয়েছে, নেতা কিন্তু বন্ধু হয়। আর আপনি আমার সিনিয়র, আমাকে আপনি করে বললে এটা সব থেকে বেশি বেয়াদবি দেখাবে। মেহরাব মুচকি হেসে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। অরোহী মেহরাবের ব্যবহারের কাছে সন্তুষ্ট হলো।
অরুই শুভর সামনে গেল। মেহরাব দোতলায় উঠতেই সবাই মেহরাবকে দেখে সাইড হয়ে দাঁড়ালো। মেহরাব ওদের পাশ দিয়ে যাচ্ছে, সবাই সালাম দিচ্ছে, মেহরাব উত্তর দিচ্ছে। মেহরাব এদের দেখে মুচকি হেসে উঠল। প্রিন্সিপালের রুমের ভেতর ঢুকতেই প্রিন্সিপাল মেহরাবকে চেয়ারে বসতে দিল। রাহাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো রিয়াদ ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে, কোনো খবর আছে নাকি? না ভাই, তবে মেহরাব আমাদের জ্ঞান দিয়ে গেছে। ওকে তো আমি... থাম থাম, চুপচাপ সহ্য করে যা। ছেলেটা আর কয়দিনই আছে। রাহাত অবাক হয়ে, মানে ভাই? এত কিছু বুঝতে হবে না, আমি শীঘ্রই আসছি। হ্যাঁ ভাই, তুমি এসো, ওর যে কি হাল করব। বয়ান না দিয়ে কাজে দেখাস। ফোনটা কেটে দিল রিয়াদ। রাহাত রকি চিন্তায় পড়ে গেল, ভাই কি করবে তাহলে। অন্যদিকে রিয়াদ মনে মনে বলতে লাগলো, আজ তো মেহরাবের শেষ দিন। সবাই একে একে ফর্মগুলো মেহরাবের সামনে দিল। একজন বলে উঠল, ভাইয়া ফর্ম পূরণ করে দিবেন, এটার জন্য আলাদা পারিশ্রমিক পাবেন। আপনি কিন্তু আমাদের ফ্যামিলি সমস্যার কারণে আপনাকে টাকা দিতে পারছি না। মেহরাব মুচকি এসে, কোনো একদিন দিলে হবে। প্রিন্সিপাল মেহরাবের কাঁধে হাত রেখে, তুমি পারবে সবকিছু করতে, অল দ্য বেস্ট। ফর্মগুলোতে একে একে সবারটা পূরণ করে দিল মেহরাব। প্রিন্সিপালের সাথে কথা বলে মেহরাব কলেজ থেকে বের হতেই দেখলো শুভ, অরোহী, আশফাত, মীরা সাথে আরও অনেকেই দাঁড়িয়ে আছে। মেহরাব বেশ অবাক হলো। মেহরাব ওদের সামনে যেয়ে দাঁড়ালো। আশফাত মেহরাবকে বলে উঠল, ভাইয়া আপনি যদি প্রিন্সিপাল স্যারকে বলে তানিশার ফর্ম ফিল আপের টাকাটা যদি কমিয়ে দিতেন তবে উপকার হতো। মেহরাব আশফাত আর তানিশার দিকে তাকালো, মাথা নিচু করে আছে। কাল প্রিন্সিপাল স্যারের কাছে গেলে হবে। আর হ্যাঁ, ফর্মটা আমার কাছ থেকে নিয়ে নাপু। মেহরাব চলে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে। মীরা বলে উঠল, বলছিলাম না মেহরাব না করবে না। কাল দেখা যাবে। প্রিন্সিপালকে যতদূর জানি সে শুনবে না। তবে মেহরাব বলেছে স্যার ঠিকই শুনবে। জানাতুল রিয়াদের কাছে যেয়ে, কতদূর কি করলা তুমি? কাজ হয়ে যাবে। সত্যি হয়ে যাবে তো? নিজের দেশ ছেড়ে এখানে থাকতে কেমন জানি লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে না জানো। রাত 9টা। মেহরাবের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পিছন থেকে কেউ একজন এসে মেহরাবের মাথায় বাড়ি দিল। মেহরাব চোখে কেমন অন্ধকার দেখতে লাগলো। এক টাইমে রাস্তার উপর পড়ে গেল। সাথে সাথে মেহরাবকে গাড়িতে তুলে নিল। মেহরাবের যখন জ্ঞান ফিরল তখন মাথার উপর 25 ওয়াটের বাল্ব জ্বলছে। বাল্বের লাল আলোয় লোকজনের আবছা দেখা যাচ্ছে। মেহরাবের কানে আসলো কেউ একজন বলছে, বস কাজ হয়ে গেছে, এখন শুধু উপরে পাঠানোর পালা। না পাঠিয়ে ফোন দিচ্ছিস কেন? আগে পাঠা। জাস্ট 5 মিনিট বস। অন্যদিকে রিয়াদ গালাগাল করছে ফোনে, কুত্তার বাচ্চা, তোদের কি বলেছি আর তোরা কি করছিস? ওকে যেখান থেকে পারিস খুঁজে এনে দে। বস সব জায়গায় খুঁজছি, কিন্তু মেহরাবকে কোথাও পাচ্ছি না। রিয়াদের চিল্লানো শুনে জানাতুল ছুটে চলে আসলো। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আরে মেহরাবকে ওরা খুঁজে পায়নি, তাহলে কোথায় গেল ও? কি বলছো? তোমার লোকদের আমার চেনা আছে হাড়ে হাড়ে, ভালো করে খুঁজতে বলো। মেহরাবের হাত পা চেয়ারের সাথে বাঁধা। মেহরাবের পুরো শরীর ব্যথা হয়ে রইল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আগন্তুক লোকটা এসে মেহরাবের কাছে এসে, তোর আজকে দিন শেষ। এই বয়সে নেতা হতে চেয়েছিস, সাপের গর্তে ঢুকে ফেলেছিস। মেহরাবের কপালে পিস্তল ঠেকিয়ে ধরলো। ভাই মেহরাব তো ওখানেও নেই। যে করে হোক ওকে খুঁজে বের করে ওদের দেখিয়ে দে। ঠিক আছে ভাই। রিয়াদ ফোনটা কেটে দিল। হাত মুট করে পুরো শরীর রাগে জ্বলছে। বলতে লাগলো, আমার শিকার কখনো বিফলে যায় না, তাহলে আজ কেন যাবে? না, তা হতে দেওয়া যাবে না। আরে এত টেনশন নিচ্ছ কেন? আজ না পেলে কাল তো ঠিকই পাবে। আগন্তুক লোকটা পিস্তলের ট্রিগার চাপতে যাবে, তখন সে মাটিতে লুটিয়ে পড়ল। সাথে থাকা লোকজন ভয়তে এক পা পিছিয়ে সরে যায়। মেহরাব কোনো রকম চোখ খোলা রাখার জন্য যুদ্ধ করছে। একে একে সবার নিথর দেহ মাটিতে পড়ে যায়। মেহরাবের যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার ভেতর ডাক্তার চলে আসলো। কেমন ফিল লাগছে তোমার? জি ভালো। আমি এখানে কেন? কে একজন এসে তোমাকে এখানে দিয়ে গেছে। তখন তোমার জ্ঞান ছিল না, তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে দিয়ে গেছে। কে দিয়ে গেল? তার কোনো ঠিকানা? না, আমরা রাখতে পারিনি। দুপুর 12টা। শুভ, অরোহী, আশফাত, রিমি, ইভা, তমা মিলে আড্ডা দিচ্ছিল। তখন রাহাত এসে, এই তোদের নেতা কই বলতে পারিস? ওকে, ও যদি আসে আমাকে খবর দিস কেমন? রাহাত চলে গেল। জান্নাতুল রিয়াদকে বলল, কোনো কিছু হলো কি? পেয়েছো কে? না,
একদিনে উধাও কেমনে হলো বুঝি না তো। মানে কি সব জায়গায় খুঁজে দেখেছো? কলেজেও বলে আসিনি। জান্নাতুল মুখটা গম্ভীর করে। তাহলে গেল কোথায়? মেহরাব মনে করার চেষ্টা করছে কি হয়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে কেউ একজন বাড়ি মারে, তারপর চোখ খুলে একটা লোককে দেখলাম। তারপর কি হলো? লোকটা তো আমাকে মারার জন্য গুলি ঠেকিয়েছিল। তাহলে সে লোকটা গেল কই? এর ভেতর একজন নার্স আসলো ইঞ্জেকশন নিয়ে। মেহরাব সেদিকে খেয়াল করলো না। নার্স এসে মেহরাবের হাতে ইঞ্জেকশন দেয়। মেহরাব ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ছুঁই ছুঁই। এমন সময় একটা লোক খালের পাশে কিছু মরাদেহ পড়ে থাকতে দেখে সাথে সাথে পুলিশকে ফোন দেয়। পুলিশের সাথে মিডিয়াও এসে হাজির। সাংবাদিকরা ফটো তুলতে ব্যস্ত। পুলিশ ডিবি তার লাশগুলো ভালো করে দেখছে। ডিবি অফিসার লিমন পুলিশ অফিসার সাগরকে বলল, এদেরকে সাইলেন্সার দিয়ে মারা হয়েছে, কিন্তু কারা মারলো? হ্যাঁ, ময়নার তদন্ত রিপোর্ট আসলে আমরা শিওর হতে পারবো। মিডিয়াকে কি জবাব দেব? আপনি ওই দিকটা সামলান, আমি এই দিকটা সরাসরি লাইভে নিউজটা দেখানো হচ্ছে। নিলয় নিউজ দেখে রীতিমতো ঢোক গিলতে থাকে। বারবার পানি খাচ্ছে। খবরটা রিয়াদের কানে গেল। রিয়াদ রীতিমতো হা হয়ে গেল। জান্নাতুল রিয়াদের অবস্থা দেখে এক গ্লাস পানি এনে ধরলো। রিয়াদ পানি খেয়ে নিল। জান্নাতুল অবাক হয়ে, কি হয়েছে তোমার? আসলাম ভাই আর নেই। হোয়াট বলছো কি? হ্যাঁ, তাকে সহ তাদের দলের লোককে মেরে খালে ফেলে রেখে গেছে। কে বা কারা করলো? এমন টপ মাফিয়াকে টপকে দিল? কিছুই তো বুঝতে পারছি না। কোনো একটা রহস্য আছে নিশ্চয়ই। নিলয় মিডিয়াকে সামনে নিল। জায়গাটা লাল অ্যালার্ট দিয়ে রাখলো, কেউ যেন প্রবেশ করতে না পারে। যদি মৃত্যুর কোনো ক্লু পায়। মিজান সাহেব নিউজটা দেখা মাত্র চলে আসে। পুলিশ অফিসার সাগরকেই বলল, কে মারলো এদের? আর এরা আবার এখানে কেন? মিস্টার মিজান সাহেব, যতদূর জানি এরা কোনো অপারেশনে এ জায়গা থেকে অন্য জায়গায় মিশনে আসে। এদের একটা ক্রু আমরা পাচ্ছিলাম না, তাই ধরতেও পারছিলাম না। তবে যে এই কাজটা করছে অনেক বড় ভুল করছে। তাদের সবাইকে আইনের আওতায় ঠিকই আনবো। সাগর কথাটা বলে চলে গেল। মিজান সাহেব অবাক হয়ে চেয়ে আছে। এই শহরে ওদের উপর আর কেউ চোখ তুলে কথা বলতে ভয় পায়। তাহলে কে এই কাজটা করলো? নিলয় রাসেলকে ফোন দিয়ে ডেকে নিল। রাসেল নিলয়কে বলতে লাগলো, ভাই নিউজ দেখছেন? এদের উপরে তাহলে কে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে মারলো টপ মাফিয়াদের? কোনো রহস্য নিশ্চয়ই আছে। শুনলাম মেহরাব হৃদয়ের লোকদের খুঁজছে রাত থেকে, এখনো পাইনি। বলিস কি? মেহরাব গায়েব? তা জানি না, আজকে সকালে কলেজে আসেনি। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, বুঝলি? তাহলে কিছু একটা জানতে পারবো। রাসেল নিলয়ের সাথে কথা বলে চলে গেল। রাত 2টো। ফ্লাইওভারের নিচ দিয়ে 10 জন দৌড়াচ্ছে। পিছে এক আগন্তুকের টার্গেট, সামনে 10 জন। 10 জনের সামনে কালো কালারের একটা কার এসে ব্যারিকেড দেয়। সবই থেমে যায়। পিছনে আগন্তুক থেমে মুচকি হাসি দেয়। গাড়ি দরজা খুলে এক পা বাইরে বেরিয়ে দিয়ে মুখে একটা সিগারেট জ্বালিয়ে নিল আরেক আগন্তুক। সবাই ঘামতে শুরু করে। বারবার ঢোক গিলতে লাগলো। পিছে জন সামনে এসে গাড়ির সাথে হেলান দিয়ে, পালাচ্ছিস কই? আমার রাজ্যে এসে পালিয়ে যাবি এত সহজে? আমরা জানতাম, প্লিজ আমাদের ছেড়ে দিন। আগে জানলে কখনো আসতাম না। পাশে থাকা আগন্তুক গাড়ি থেকে নেমে জোরে হেসে উঠল। সবাই এক পা করে সরে গেল। কেন রে? তোদের আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। কিংয়ের রাজ্যে ঢুকলে কি হবে? আগন্তুক দুজন গাড়িতে উঠে চলে গেল। সবাই ভাবছিল বেঁচে আছে, কিন্তু না। এক একে রাস্তার উপর তাদের দেহ পড়ে রইল। পরের দিন মেহরাব ঘুম থেকে উঠে হাসপাতাল থেকে সোজা কলেজের দিকে চলে গেল। কলেজ গেট দিয়ে ঢুকতেই মেহরাবের দিকে সবাই হা হয়ে তাকিয়ে রইল। মেহরাবের মাথায় হাতে ব্যান্ডেজ। আশফাত, ইভা, রিমি মেহরাবের কাছে এগিয়ে এসে, কি হয়েছে আপনার? ও কিছু না, অ্যাক্সিডেন্ট করছিলাম। ও, কিভাবে আমাদের জানানো উচিত ছিল? অরোহী এসে, হোয়াট? কিভাবে? অরোহী চমকে যে। মেহরাব অরোহীর দিকে তাকিয়ে, রাস্তা পার হতে চেয়ে আর কিছু মনে নেই। অরোহী মেহরাবকে কর্কশ গলায় বলে উঠল, তো কলেজে আসার কি দরকার ছিল? আসছি একটা কাজে, আমার কিছু লোক লাগবে। আশফাত বলে উঠল, কালেকশন করার জন্য। অরোহী বলে উঠল, আমরা আছি তো, আমরা কালেকশন করে দিব, তুই রেস্ট নে। ঠিক আছে, টাকাটা তোলা হলে কারো কাছে রেখে দিয়েন, কেমন? মেহরাব চলে গেল। কলেজের একটা হইচই পড়ে গেল রীতিমতো। অরোহীরা সব ক্লাস থেকে টাকা কালেকশন করা শেষ। আমাদেরটা দিয়ে মোট 24,000 টাকা হয়েছে। শুভ ভুরু কুচকে, এত টাকা দিয়ে কি করবে? কেন বা টাকা দরকার? অরোহী
শুভকে পাশে নিয়ে। লিমনকে জানানোর দরকার, ও যদি কোনো ব্যবস্থা করতে পারে। ঠিক বলেছ, আমি ফোন দিয়েছি। দুটো ছেলে এসে আগন্তুক লোকটার কাছে এসে, বস আপনি দেশে যাবেন শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। ওয়াও, এই দিনটাই তো অপেক্ষায় ছিলাম। বস বলছিল কি 1 বছর পর আপনি দেশে যেতে পারবেন, এর আগে নয়। কেন? কে আটকাবে আমাকে? কার এত বড় সাহস? এই কিগের নাম শুনলে সবাই ভয়েতে কাঁপে। অন্য আগন্তুক লোকটা বলে বসলো, তুই হয়তো কমিটমেন্টটা ভুলে গেছিস। আগন্তুক লোকটা বসে পড়লো, দু চোখ পেয়ে পানি ঝরে পড়লো। লোকটা চোখটা বুঝে জোরে চিৎকার দিল। বাকিটা সবাই সেখান থেকে চলে গেল। চোখের পানি ফেলে কি করবি বল, যা হওয়ার হয়ে গেছে। কিভাবে পারবো বলতে বল? কেন এমন করলো আমার সাথে? কাঁদিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। দেশে এমপি মন্ত্রী সবাই বৈঠক বসিয়েছে, কারণ তারা জানে কিং ফিরলে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে। তারা কখনো কিংকে দেখেনি, শুধু ওর নাম শুনে গেছে। পুরো যেন দেশের জন্য আতঙ্ক। সকল কর্মচারী কর্মকর্তাকে হুঁশিয়ারি থাকতে হবে, যে করে হোক ধরতে হবে। প্রয়োজন পড়লে ক্রস ফায়ার করবে। জানাতুল হৃদয়ের পাশে বসে, কি হয়েছে বেবি? কিং নাকি দেশে ফিরেছে, কি হবে বলো তো? আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয়? কিং এর সাথে হাত করে যদি মেহেরাবকে সরানো যায়। ধুর, ওর মতন মশাকে মারতে কিং এর হাত করা লাগবে না। কিংকে হাত করব পুরো রাজ্যকে আমার হাতের মুঠোয় করার জন্য। সন্ধ্যা 7টা। মেহেরাব মেসেজ শুয়ে আছে। এমন সময় অচেনা কিছু লোক মেসেজ ঢুকিয়ে পড়লো। সোজা মেহেরাবের রুমে ঢুকিয়ে পড়লো। মেহেরাবকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মেহেরাব বারবার বলছে, কারা আপনারা? আমাকে ছেড়ে দিন, আমি কি দোষ করছি? ছেড়ে দিন আমাকে। কেউ কিছু বলে না। মেসেজ সবাই চেয়ে চেয়ে দেখছে, কারণ লোকগুলোর হাতে পিস্তল। মেহেরাবকে নিয়ে রাস্তায় বের হতেই গাড়িতে উঠবে, এমন সময় একে একে সবাই রাস্তার উপর পড়ে গেল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। মেহেরাব বসে পড়ল, কারণ লোকগুলো বডি রাস্তার উপর পড়ে আছে। একজন পুলিশকে ফোন দিল। সাথে সাথে পুলিশ অফিসার সাগর এসে হাজির হলো। গোল করে লাল অ্যালার্ট দিয়ে দিল। মেহেরাবকে তুলে নিল মেসেজ ম্যানেজার। বিডি অফিসার লিমনও এসে হাজির হয়ে গেল। লাশগুলোর ফটো তুলছে। মিডিয়া এসে লাইভে নিউজ করছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ল, কি হচ্ছে এসব? জানাতুল টিভি দেখছিল, হঠাৎ করে চ্যানেল ঘুরে যায়। নিউজের চ্যানেলে আসলো। সাথে সাথে রিয়াদকে ডাক দিল। রিয়াদ এসে নিউজটা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মেহেরাবকেও নিউজে দেখাচ্ছে। মিডিয়া এসে মেহেরাবকে প্রশ্ন করলো, এদের মারার পিছনে কার হাত আছে? আপনার নেই তো? আমি কি করে বলবো? আমি গতকাল অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল থেকে আজই আসলাম। ঘরে শোয়া ছিলাম। ওরা আমাকে ধরে নিয়ে গাড়িতে উঠাতে গেছিল, কিন্তু তার আগেই ওনারা। ওদের সাথে আপনার শত্রুতা কি? আমি তো এই শহরে নতুন, পড়াশোনার জন্য আসছি। এনারা আমার শত্রু হবে কেন? ম্যানেজারকে জিজ্ঞেস করলো, ওকে যখন নিয়ে যাচ্ছিল তখন পুলিশকে ফোন দেননি কেন? আসলে সবার হাতে পিস্তল ছিল। ওরা বলতে ছিল কেউ কোনো প্রকার ঝামেলা করলে সবাইকে মেরে ফেলবে, তাই আমরা চুপ ছিলাম। আপনারা সবাই শুনে নিলেন, কে বা কারা মারলো তারা জানে না। ছেলেটাকে গাড়িতে তোলার আগেই সবাইকে মেরে ফেলে। কি রহস্য আছে এর ভিতরে? অরোহী, শুভ, আশফাত, ইভা, রিমি সবাই নিউজটা শুনে চলে আসলো। নিলয় আসছে। মেয়ের কাছে যেয়ে অরোহী বলল, তুই ঠিক আছিস তো? কিন্তু এরা কেন আমাকে মারতে আসলো? নিলয় বলে উঠলো, শত্রুতার জন্য। কোন জায়গায় হাত দিছিস তুই নিজেও জানিস না। তুই এখানে সেট না। পিছন থেকে, নিলয় ভাইয়া ঠিকই কথা বলছে, তুই আমার বাসায় থাকবি, সেখানে তুই সেফ থাকবি। সবাই পিছনে তাকায়, অবাক হয়ে যায়। 6 মাস পর নীলাকে সবাই দেখতে পেল। নিলয়ের মুখে হাসি ফুটে উঠল। তুমি? নীলা নিলয়ের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে। চলে আসলাম। দেশ রেখে বাইরে আর ভালো লাগে না। সাগর আর লিমন মেহরাবের সামনে এসে, তোমাকে আমাদের সাথে যেতে হবে। নীলা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে, ও কোথাও যাবে না। আমাদের কিছু জিজ্ঞেস করার ছিল। যা জিজ্ঞেস করার কাল করেন, ছেলেটা আগে সুস্থ হোক। আপনার কথা মতো সব হবে না, ওকে আমাদের সাথে যেতে হবে। নীলা ফোনটা বের করে কাকে যেন ফোন দিল। মেয়েটা অফিসারের কাছে দিল, তারপর কেটে দিল। লিমন বলে উঠল, ঠিক আছে, তুমি কাল ওকে নিয়ে থানায় চলে আসো। ঠিক আছে, ওকে নিয়ে যেতে পারি তাহলে? নীলা, অরোহী, নিলয়, আশফাত, ইভা, রিমি মেহরাবকে নিয়ে চলে গেল। শুভ থেকে গেল। লিমন শুভকে পাশে নিয়ে,
এর কথা বলেছিলি তুই? ভাইয়া একটা হিসাব মিলাতে পারছি না আমি। কিসে? রিয়াদ ওকে কেন নেতা বানালো, আর ও কেনই বা এভাবে টাকা নিবে সবার থেকে? ওকে কে মারতে পাঠালো, আর এদের বা কে মারলো, কিভাবে মারলো? ওকে গাড়িতে তোলার আগেই সবাই খুব চিন্তার বিষয়। তুই ওর উপর নজর দিস, বাকিটা যা করার আমি করব। ঠিক আছে ভাইয়া। শুভ বাড়িতে চলে গেল। নীলা মেহরাবকে নিয়ে বাসায় গেল। মেহরাবের কাটা অংশে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। মেহরাব খুব অবাক। নীলই নীলাকে পাশে নিয়ে, তুমি কি ভুলে গেছো তোমার ভাই ওকে ক্ষমতা কেন দিল, আর তুমি ওকে বাসায় নিয়ে আসছো? ভাইয়া ক্ষমতা দিছে বলেই আমি ওকে সেভ করতে চাইছি, কারণ নীলা অবাক হয়ে, কি? ও আমার ছোট ভাইয়ের মতো দেখতে। আমার ছোট ভাইটাকে সন্ত্রাসীরা বাঁচতে দিল না। নীলার চোখে অঝরে পানি ঝরে গেল। সরি, আমি বুঝতে পারিনি। তোমার সাথে আমিও আছি। ধন্যবাদ। পরের দিন নীলা মেহরাবকে নিয়ে থানায় উপস্থিত হলো। বসে আছে চেয়ারে। বাইরে থেকে স্লোগান শুনে মেহরাব বাইরে এসে অবাক হয়ে যায়। সেদিনে সব শিক্ষার্থীরা আসছে, যাদের ফর্ম পূরণ করে দিয়েছিল। নিলয় ও সাগর বাইরে চলে আসে। মেহরাবের থেকে সকল বয়ান নেওয়া হয়ে গেছে। মেহরাবকে নিয়ে সবাই হাসি খুশি মুখে কলেজে পৌঁছে গেল। প্রিন্সিপাল স্যার মেহরাবকে ডেকে পাঠালো। স্যার আসবো? হ্যাঁ এসো, তোমাকে কিছু কথা বলি, মাথায় রাখবে। মেহরাব অবাক হয়ে প্রিন্সিপালের দিকে তাকালো। বলুন স্যার। তোমার এই বয়সে কলেজ নেতা হওয়াটা কেউ মেনে নিচ্ছে না। তোমাকে এই পদ থেকে সরানোর জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। কলেজে হামলাও করতে পারে। তাই বলি কি, সেভ হয়ে চলো। এই 2 দিনে তোমার উপর থেকে কম ধকল যায়নি। ঠিক আছে স্যার। মেহরাব চিন্তায় পড়ে গেল। সহজভাবে বলতে যে কি বড় একটা বিপদে পড়ে গেলাম না তো। এক সপ্তাহ পর কলেজ গেটে চোখ যেতে সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। চোখে স্টুডেন্ট চশমা, মাথায় ওড়না দেওয়া। মাথাটা নিচু করে মেয়েটা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলো। সাথে সাথে মেয়েটার একটা জুতো ছিঁড়ে গেল। ক্যাম্পাসে সবাই হো হো করে হেসে উঠল। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে বসে পড়ে জুতাটা হাতে নিল। কোনো দিকে তাকাচ্ছে না। রাহাত এসে, কি বেবি ছিঁড়ে গেল? ওর সাথে লোকজন হা হা করে হেসে উঠল। মেয়েটা চুপ করে বসে আছে। এই দেখো দেখো আতেলের কাণ্ড, মনে তো হচ্ছে শ্বশুর বাড়ি আসছে। রাতের গালে ঠাস ঠাস করে চরের শব্দ শোনা গেল। ক্যাম্পাসের সবাই ক্লাসে দৌড় দিল। রাহাত মুখে হাত দিয়ে ক্লাসে দৌড় দিল। সবাই ক্লাসে হুড়মুড় করে ঢুকে পড়ল। সবাই ভদ্র। রাহাত রকি ক্লাসে চলে গেল। রকি বলে উঠল, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, শুধু শুধু চর খেলি জেনে শুনে। কে জানতো মেহরাব চলে এসে দেখে ফেলবে। আমার গায়ে হাত দেওয়া, ভাই দেশে আসুক শুধু। কিচ্ছু করতে পারবি না। এই 1 সপ্তাহে কলেজের পরিবেশ বদলে ফেলেছে। ক্লাস টাইমে ক্লাসের বাইরে কাউকে দেখলেই হয়েছে। একদিকে দিয়ে ভালোই হয়েছে, সবাই পড়ায় মনোযোগী হতে পারবে। মেহরাবের দিকে মেয়েটা তাকিয়ে পড়লো অবাক হয়ে। মেহরাব মেয়েটিকে জিজ্ঞেস করলো, কলেজে নতুন? জি। নাম কি? আশফা। ঠিক আছে, আপনি ওখানটায় বসুন। আপনার সেরা জুতা আমি নিয়ে গেলাম। মেহরাব আশফার জুতো নিয়ে গেটের বাইরে চলে গেল। আশফা অবাক হয়ে চেয়ে রইল। কলেজের দোতলার জানালার ফাঁক দিয়ে শুভ আর অরোহী আশফাকে দেখতে পেল। ওরা দুজনে নিচে নেমে এসে আশফার সামনে দাঁড়িয়ে, আরে আশফা, গ্রাম থেকে শহরে আসলি সেই? আশফা মাথা নাড়িয়ে বলল। অরোহী বলে উঠল, তুই সেই আগের মতোই রয়ে গেলি। আইসিস ভালো কাজ, পড়ছিস, সব শিখে যাবি, একেবারে বদলে যাবি। মেহরাব হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে অরোহী আর শুভর দিকে রাগী চোখে তাকালো। শুভ হেসে দিয়ে, আরে কাব্য, আমরা আশফাকে দেখে আসলাম। কতদিন পর দেখা হলো ছোট বোনটার সাথে। মেহরাব পুরো কুচকে, এই মেয়ে আপনার বোন? জানতাম না তো। ঠিক আছে, ক্লাসে যান, না হলে স্যারের মার তো বোঝেন। মেহরাবের হাতে আশফার জুতো, কিন্তু ছেঁড়া নয় ভালোটা। মেহরাব আশফাকে জুতোটা দিয়ে চলে গেল। আশফা জুতো পরে আরোহীকে জিজ্ঞেস করলো, আপু, কে ছেলেটা? এমা, তুই জানিস না? ও তো কলেজের নেতা। আশফা অবাক হয়ে, হোয়াট? একজন নেতা হয়ে আমার জুতো সেলাই করে এনে দিল? হ্যাঁ রে, ও ইদানিং এগুলোতে বেশি করে। কেউ বিপদে পড়লেই হয়েছে। আচ্ছা, তাকে দেখে সবাই দৌড়ে পালালো কেন? বলেনি ক্লাসের টাইম হয়ে গেছে, তাই কাউকে বাইরে দেখলে রক্ষে নেই। কেন? ক্লাসের টাইম ক্লাস, মজার টাইম মজা, তা না হলে কপালে দুঃখ আছে। তাহলে তো ভালোই হবে। একটা ধন্যবাদও দিতে পারলাম না। দেখছো, তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি। দেখা হলে বলে দিস। ওই যে ওইটা তোর ক্লাস। মেহরাব নিশ্চয়ই স্যারকে বলে দিয়েছে এতক্ষণে। যা ক্লাসে।
আশফা ক্লাসে ঢুকে পড়লো। স্যার কিছু বললো না, সবাই স্যারের দিকে পড়ায় মন দিয়েছে। মন না দিলে মার নিশ্চিত আছে। স্যার উত্তর শোনাচ্ছে, প্রশ্ন করতে বলে, না পারলে তার রক্ষা নেই। এক সপ্তাহের ভেতর মেহরাব আর প্রিন্সিপাল মিলে কড়া নিয়মের নোটিশ দিয়ে দিল, যার কারণে কলেজের ছাত্রছাত্রীতে ভরপুর। যে ক্লাস করবে না তার কপালে মার নিশ্চিত। মেহরাব ক্যাম্পাসে বসে বসে কি জানে একটা ভাবছে আর মুচকি মুচকি হেসে ওঠে। ক্লাস শেষে সবাই বেরিয়ে পড়লো। মেহরাবকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে শুভ, অরহি, আশফাত, রিমি, ইভা, রাহাত, রকি, রাসেল, নিলয়, নীলা। কিছুক্ষণ পর আশফা আসলো। মেহরাব উঠে দাঁড়িয়ে, সবাইকে এখানে কেন ডেকেছি এটা নিয়ে সবার মনে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। মেহরাব একটু মুচকি হেসে, সবাইকে কাজের জন্য ডেকেছি, আমার আরও কিছু লোকজন লাগবে। নীলা মেহরাবের পাশে দাঁড়িয়ে, লোকজন নিয়ে সমস্যার কোনো কারণ নেই, কী কাজ বল। সবার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এসে আমাকে ইনফর্ম করতে হবে, কে কি করে না করে সব কিছু A to Z চাই। মেহরাবের কথাই সবাই হা হয়ে ওর দিকে তাকিয়েছিল। শুভ বলে উঠল, কি করবি এগুলো দিয়ে? লাগবে। নীলয় বলে উঠল, ঠিক আছে, এক সপ্তাহের ভেতর সবার খোঁজ খবর এনে দিব। এনে দিব বলে যে জায়গায় বসে ওর বাবা ওই করে তাই করে বললে হবে না। কারেন্ট খবর চাই আমার। ওকে, কাদের কেমন অবস্থা নিজ চোখে দেখে আসতে হবে, ওদের বিষয়টা আমি দেখব। মেহরাব কথা শেষ করে নীলার সাথে চলে গেল। নীলা মেহরাবকে জিজ্ঞেস করলো, কি বলবি বল তো? বলবো, টাইম আসুক। সবার বাসা থেকে কি চাঁদা তুলবি নাকি? মেহরাব হেসে উঠে, তুলতেই পারি। নীলা থেমে যে, ভালো হবে না বলে দিলাম, তোর যত টাকা লাগে আমি দিব, এমন করিস না ভাই। আমার একটা স্বপ্ন আর শপথ আছে, তা নিজেই বাস্তবায়ন করব, সেটা চাঁদা হোক আর যাই হোক। নীলা আর কিছু বলে না, অবাক হয়ে রইল। এদিকে আশফা মেহরাবের সাথে আঠার মতো লেগে থাকার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মেহরাবের ধমক শুনে ক্লাস করতে হচ্ছে। এভাবে কেটে গেল এক সপ্তাহ। শিক্ষার্থী সবার ডিটেলস নিয়ে একটা লিস্ট করলো A to Z। কলেজ ক্যাম্পাসে বসে ফোনে কথা বলছিল মেহরাব। হঠাৎ করে কলেজের ভেতর মোটর বাইক প্রবেশ করলো কতগুলো। মেহরাব দেখে উঠে দাঁড়ালো। অবাক হয়ে যায় মেহরাব। মেহরাবের চারপাশ দিয়ে মোটর বাইক ঘুরতে লাগলো। মেহরাব ঘুরে ঘুরে দেখছে। বাইক থামিয়ে একজন এসে মেহরাবের কলা ধরে, নেতা হয়েছিস আবার চাঁদাও তুলছিস, মরার জন্য পাখা গজিয়েছে তোর দেখি। মেহরাব ঘাপে যে, কারা আপনারা? ওই শোন, আমাদেরকে বলে আমরা নাকি কারা। সবাই হো হো করে হেসে উঠল। তোকে আজ এখানে মেরে ফেলে দিব, দেখি কে তোকে বাঁচায়। নেতা হওয়ার শখ মিটিয়ে দিব। পিস্তল কোমর থেকে বের করে মেহরাবের কপালে ঠেকালো। সাথে সাথে সায়ন এসে আগন্তুক লোকটা পিছনে দাঁড়িয়ে, বস, হ্যারি কিলার আপনার সাথে ডিল করতে চাই। আগন্তুক লোকটা পিছন ফিরে মুচকি হেসে, স্বাগতম জানাও কিং রাজ্য। সায়ন চলে গেল। পাশে থাকা আগন্তুক জোরে হেসে উঠে, কিং যেখানেই থাকবে সেখানে হ্যারি কিলার কেন? যেই কিলার আসুক না কেন, কোনো খানা নেই। মেহরাবের কপালে পিস্তল ঠেকানোর সাথে সাথেই সবাই উচ্চ স্বরে হেসে উঠল আর বলতে লাগলো, কই তোকে তো কেউ বাঁচাতে এলো না। কিসের নেতা তুই? নেতা হয়েছিস, নেতার অর্থ জানিস? মেহরাব মুচকি হেসে, নেতা হওয়ার স্বপ্নটা ছিল খুব করে, হয়ে গেছি, তার জন্য যদি মরতে হয় মরব। তাই তাহলে তো যা। টিগারে চাপ দিতে যাবে তখনই আশপাশে ধাক্কা মেরে দুজন পড়ে গেল। মেহরাব মাটিতে, তার উপরে আশফা। গুলিটা ফাঁকা জায়গায় ফুটলো। দুজন দুজনকে দেখছে। মেহরাব চোখটা সরিয়ে নিল আশফার দিক থেকে। এমন সময় পুলিশ হর্নের শব্দ শোনা যাচ্ছে। সাথে সাথে বাইকগুলো ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেল। গুলির আওয়াজের শব্দে সব শিক্ষার্থীরা বেরিয়ে এসে হা করে রইল। মেহরাব আশফাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আশফাও দাঁড়ালো। শুভ অরোহীকে বলল, কি হলো ব্যাপারটা? কলেজে গুলির আওয়াজ শোনা গেল, কিন্তু এটা কি দেখছি? চলো তো ওদের কাছে যেয়ে দেখি। প্রিন্সিপাল দৌড়ে যেয়ে মেহরাবের সামনে যেয়ে দাঁড়িয়ে হতবাক হয়ে, কি হয়েছে মেহরাব? স্যারকে সবটা বলো। স্যার চমকে উঠল শুনে, তারপর বলল, তোমাকে আমি বারণ করছিলাম সতর্ক থাকার জন্য, কিন্তু তুমি শোনো না কোনো কথা। নীলেশের রাগান্বিত কণ্ঠে, একবার কি আমাদের কাউকেই ডাক দেওয়ার কথা মাথায় আসেনি? কারা ছিল ওরা? আমি চিনি না, কখনো দেখিনি। আশফা না থাকলে তো। হ্যাঁ,
ও না থাকলে তো আজকে বড়ই দুর্ঘটনা ঘটে যেত। প্রিন্সিপাল মেহরাবকে বলে উঠল। আজ থেকে আশফাকে সাথে রেখো। সবাইকে যে যার ক্লাসে যেতে বলো। চলে গেল সবাই। নীলা, আশফা, শুভ, অরোহী, আশফাদ, রিমি, ইভা মেহরাবকে গোল করে বসে আছে। মেহরাব আশফার দিকে তাকিয়ে, ধন্যবাদ আজকে আমাকে বাঁচানোর জন্য। আরে ধন্যবাদ দিচ্ছ কেন? আমি তো শুধু উশিলাই ছিলাম। তবুও তুমি আজ না থাকলে মেহরাবের কি যে হতো। নিলয় খবর পেয়ে ছুটে চলে আসে। কি হয়েছে? কারা ছিল? একবার শুধু নামটা বলো দে, দেখ কি করি। আমাদের কলেজে এসে আমাদের উপর হামলা করবে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে, কি হয়েছে? আপনি অনেক কিছুই করতে পারেন, তা আমি জানি। এখানে এত লেকচার না মেরে খোঁজ লাগান কারা ছিল। বিকেলবেলা লিমনের ফোন আসলো। লিমন মুচকি হেসে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে, স্যার আমাদের সন্দেহটা আসলেই ভুল, এমন কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ আমি শুনেছি, তবু ভালো করে খোঁজ নাও। ঠিক আছে স্যার। রাহাত হৃদয়কে কলেজের খবরটা দিল। রিয়াদ শুনে, আশফা এটা কে? কলেজে নতুন এসেছে, দেখতে তো গেয়া মনে হয়। আচ্ছা, ওর খোঁজ খবর নেই। আর তো কয়েকটা দিন, তারপর। মানে খুব ইজি। বিভীষণের কথা মনে আছে? পড়িসনি? মনে আছে, কিন্তু আপনার বোন তো। রিয়াদ একটু জোরে হেসে, রঙের সাথে খেলতে গেলে আগে জানতে হয় রংটা দামি, তারপর তো টার্গেট করে ছুটতে হয়। ভাই কি বলেন, সব মাথার উপর দিয়ে যায়। সময় আসুক সব বুঝবি। ঘরের ইঁদুর যদি বান কাটে তাহলে পালাবে কোথায়? ফোনটা কেটে গেল। রাত মাথা চুলকাতে থাকে আর ভাবে। রাত 8টা। ক্লাবের আলোর ঝাড়বাতিতে সবাই নেচে চলেছে। কেউ ড্রিঙ্কস করছে, কেউ মজা লুটছে। অনেকগুলো গাড়ি এসে ক্লাবের সামনে ব্রেক করলো। একজন ক্লাবের ভেতর দৌড় দিয়ে বলতে লাগলো, কিং কিং দ্য কিং ক্লাবের সামনে। গানের আওয়াজ, আলোর সমাগম সব থেমে গেল। যে যেখান থেকে পারছে ক্লাব থেকে বেরিয়ে গেল। ক্লাব জুড়ে গার্ডসে ভরা। সবাই গাড়ি থেকে নেমে ঘিরে ধরল। আগন্তুক লোকটা গাড়ি থেকে নেমে ক্লাবের ভিতর চলে গেল। পিছে গার্ডস। অনেকে লুকিয়েছিল কিংকে দেখার জন্য, কিন্তু কিংয়ের চোখ দুটো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আগন্তুক লোকটা হাতের ইশারায় সব গার্ডস পিছে সরে গেল। সামনাসামনি বসে আছে কিং আর হ্যারিলিকার। হ্যারিলিকার বলে উঠল, মাত্র এই কয়জন নিয়ে এসেছিস আমার সামনে? কিং যেখানেই যায় না কেন সে সেখানকার রাজা, আর রাজাকে দেখলে কিন্তু সৈন্যরা ভয়েতে কেঁপে ওঠে। তাই নাকি? আমি চাইলে তোর এই কিং থেকে বিড়ালে পরিবর্তন করতে পারি। যাই হোক, আমার শেয়ার 50%। রাজি হলে তো ভালোই, না হলে। আগন্তুক লোকটা চাপা হাসি দিল। হ্যারিলিকার পিস্তল হাতে নিয়ে ঘোরাচ্ছে। আগন্তুক লোকটা বলে উঠল, আমার রাজ্যে আমি কাউকে শেয়ার দিই না, উল্টে সে আমাকে ট্যাক্স দিবে। আর আপনার সাহস হলো কিভাবে আমার রাজ্যে শেয়ার চান? হ্যারিলিকার উঠে দাঁড়িয়ে আগন্তুক লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে, হোয়াট? এত বড় সাহস তোকে তো। আগন্তুক লোকগুলোর গার্ডসগুলো এগিয়ে আসবে, তখনই তাদের উপর গুলি চালানো হয়। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। হ্যারিলিকার বলে ওঠে, কোন সিংহে ঢুকে পড়েছিস নিজে তো জানিস না। ভাবলাম 50-এ তো রাজি হলে শোয়া থাকবো, আর না হলে তোকে মেরে আমি হব কি? আগন্তুক লোকটা জোরে হেসে উঠল। হ্যারিলিকার টিগারের চাপ দেওয়ার আগে চেয়ারে বসে পড়ে। আগন্তুক লোকটা পকেট থেকে সিগারেট বের করে মুখে রেখে ধরালো। ক্লাব থেকে বেরিয়ে পড়লো। হ্যারিলিকারের সব লোকজন পিছে সরে গেল। আগন্তুক লোকটা চলে গেল। হ্যারিলিকারের নিথর শরীর চেয়ারে পড়ে আছে। আগন্তুক লোকটা হ্যারিলিকারকে, কিং তো কিং, তোদের মতো চুনোপুটিকে 2 সেকেন্ড টাইম লাগে না সরাতে, ওকে? সিংহ যেখানেই থাকবে সেখানে 1000 বাঘ থাকলেও সিংহ একাই যথেষ্ট। পিস্তল বের করে তলপেটে চালিয়ে দিল। পরের দিন নীলা মেহরাবকে নিয়ে কলেজে আসলো। কয়েকজন এসে মেহরাবের কাছে এসে, ভাই আমাদের এই মাসের বেতন আর হোস্টেল ভাড়াটা একটু কমিয়ে দেওয়ার কথা বলেন না। কেন, তোমাদের বাসা থেকে টাকা দেয় না? ভাই আমার আব্বু অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। হোটেলের টাকা না দিতে পারলে নামিয়ে দিবে। সবার কি একই প্রবলেম? না ভাই, আমার বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে। আমি টিউশনি করিয়ে বাসায় কিছু টাকা পাঠাই আর নিজের খরচটা চালাই। কিছুদিন হলো টিউশনি থেকে ছাটা করে দিছে।
ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। মেহরাব নীলাকে নিয়ে সামনের দিকে এগুলো। মেহরাব নীলাকে বলল, সবার বাসায় একটু খোঁজ লাগিয়ে আমাকে ইনফর্ম করবেন। কি দরকার? দেখা গেল ওরা মিথ্যাও বলতে পারে। সত্য মিথ্যা যাচাই করার জন্য তো খোঁজ নিতে বলছি। এর ভেতর আশফা এসে মেহরাবের কাছে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আপনারা থাকেন? আমিও যাব, সাথে নিয়ে চলো। না, আমি যাব আর আসবো। মেহরাব, তুমি কি ভুলে গেছো? ঠিক আছে আপু। মেহরাব আশফাকে নিয়ে কলেজের গেট দিয়ে বের হতেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা মেহরাবকে চর মারতে যাবে, তখনই আশফা মেয়েটার গালে চর বসিয়ে দিল। মেহরাব তো অবাক হয়ে গেল। মেয়েটা গালে হাত দিয়ে কিছু বলতে যাবে, তার আগে আশফা। টপ জিন্স পরে রাস্তা দিয়ে হাঁটলে নিজের ভাব বেড়ে যায়। চলার পথে দেখে শুনে চলা যায় না, গায়ে পড়ে আবার চরও মারার সাহস কত। মেয়েটি শুধু চেয়ে দেখলো। মেয়েটি যেটা করলো তার জন্য মেহরাব মোটো প্রস্তুত ছিল না। আশফা হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটি হাঁটু গেড়ে বসে দুহাত জোর করে ধরে, স্বপ্নবেলার দিন শেষে আজও যে আমি তোমায় চাই, পারবে কি ফিরাতে আমাকে? বলো না শুধু একবার, আমার হাতটা ধরে, ভালোবাসি তোমাকে। মেহরাব অবাক হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। এরপর আশফা বলে উঠল, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, নতুন কি প্ল্যান করে আসছো? মেয়েটি ভুল কুচকে, এই মেয়ে তুই কে? এত লাপাচ্ছিস কেন? আমি মেহরাবের সাথে কথা বলছি। আশফার আগে চোখে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি মেহরাবকে বলতে লাগলো, তুমি কথা বলছো না কেন? ভুলে গেলে এত সহজে? প্লিজ, তোমাকে 5 বছর পর পেলাম, এবার ফিরিয়ে দিও না। তিশা, তুই? আমি। মনে আছে তোমার আমাকে? সরি তিশা, আগেও বলছি এখনো বলছি, আমার কাছে সম্ভব না। মেহরাব চলে গেল। পিছনে আশফা তিশা দাঁড়িয়ে। তোমাকে তো আমার করে নিব, কে ঠেকাবে আমাকে? আশফা মেহরাবকে জিজ্ঞেস করলো, তুমি চিনতে আগে থেকে মেয়েটিকে? হ্যাঁ, আমার বন্ধু ছিল। তোমাকে এত ভালোবাসে, তাহলে তুমি কেন ফিরিয়ে দিচ্ছ? এমনি, এসব ভালো লাগে না। মিথ্যা কথা, সত্যি বলো। আপনি কি আমাকে জেরা করছেন নাকি? আরে না, তা কেন করব? মেহরাবের সাথে আশফা সব জায়গায় গেল। মেহরাবের প্রতিটা কাজে আশফা শুধু হাঁ করেছিল, কিছু বলতে পারেনি। রাত 9টা। মেহরাব নীলার দরজার কাছে যেয়ে, আপু, আসবো? আরে আয় ভিতরে, কিছু বলবি? খোঁজ নিতে বলছিলাম, নিচ্ছেন? হ্যাঁ, ওরা যা বলছে সব কিছুই সত্য। কি করবে এখন? আপু, আপনার তো টাকার অভাব নেই, আপনি ওদেরকে কিছু দিয়ে হেল্প করেন। কলেজ থেকে টাকাগুলো ওঠানো হলো, সেগুলো কি করবি? ওইটা তো আমার লাগবেই। ওইখানে হাত দেওয়া বা চোখ দেওয়া মনের ভুলেও না। ঠিক আছে ভাই, দিবানি। কিছু খাবি? না আপু, আপনার কাছে রেখেছেন, এটাই বা কম কি। মেহরাব বের হয়ে যায় রুম থেকে। আশফা তিশার ঠিকানা খুঁজে তিশার বাসায় গেল। বাসার কলিং বেল বাজতেই একজন এসে দরজা খুলে দিল। আশফা জিজ্ঞেস করলো, তিশা আছে বাসায়? তুমি কে? আমি আশফা, তিশার বন্ধু। ওকে একটু ডেকে দেন। ভেতরে এসো, বসো। আশফা ভেতরে যেয়ে বসলো। নীলার ফোনে রিয়াদ কল করলো। ভাইয়া বলো। কত দূর, কি করলি? ভাইয়া আর তো কটা দিন, তারপর আসবো। ঠিক আছে, কোনো সমস্যা হলে নিলয়কে সাথে রাখিস। যতদূর জানি নিলয় তোকে পছন্দ করে, ও থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। ভাইয়া আমিও জানি, তবে নিলয় সবসময় আমার সাথেই থাকে। মনে আছে তো? তুমি রবে খুব যত্নে, কিন্তু মরবে খুব সহজে। আর তো বেশি দেরি নয়। রিয়াদ আর নীলা হাসলো। অনেকদিন পর মেহরাব নতুন একটা ফোন কিনেছে, আইটেল বাটন ফোন। ফোনটা বাজতে থাকলো। ফোনটা তুলে দেখলো আননোন নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে মেলি কণ্ঠে, কেমন আছো তুমি? মেহরাব কণ্ঠটা শোনার সাথে সাথে ফোনটা কেটে দিয়ে অফ করে দিয়ে দেওয়ালের দিকে ফোনটা ছুঁড়ে মারলো। তিশা সিঁড়ি বেয়ে নামছে। আশফাকে দেখে দ্রুত নামে। তুই এখানে, তাও আমার বাসায়? কে দিচ্ছে ঠিকানা আমার? আশফা উঠে দাঁড়িয়ে শান্ত গলায়, তোমার বাসায় আসছি দেখে কি সিনক্রেট করবে নাকি? তিশা শান্ত হয়ে আশফাকে বলল, বসো। কি জন্য এসেছো? মেহরাবের সম্পর্কে আমার কিছু জানার ছিল। তিশা অবাক হয়ে, ওর সম্পর্কে আমি তোমাকে কেন বলবো? আর তুমি ওর সম্পর্কে আমাকে কেন জিজ্ঞেস করছো?
না মানে ওর ব্যাপারে একটু জানার দরকার ছিল। ও আমাদের কলেজের নেতা। তিশা চোখটা বড় বড় করে দিয়ে অবাক হয়ে, হোয়াট? নেতা কিভাবে? এটা আমারও অজানা। যদি ওর সম্পর্কে কিছু বলো ভালো হতো। ও আমার বন্ধু ছিল, খুব ভালো। ওকে আমার অনেক ভালো লাগতো। এই শহরের পাশের গ্রামে থাকতো, আমার সাথে পরিচয় স্কুল থেকে। খুব শান্তশিষ্ট। আমার ওকে খুব ভালো লাগতো। কয়েকবার প্রপোজও করেছি, কিন্তু ও ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দেওয়ার পিছনে কি কোনো কারণ আছে? এই কারণটা আমি খুঁজে পাইনি। 5 বছর আগে হারিয়ে গেছিল, কোনো খোঁজ খবর পাইনি ওর। আজ যখন দেখলাম নিজেকে সামলাতে পারলাম না। ও এই 5 বছরেও কই ছিল? কোনো খোঁজ খবর পাওনি? ও কেন ইন্টারে ভর্তি হলো? না, এবার যখন ওকে পেয়েছি তখন আমার করে নিব। আশফা অবাক হয়ে, তোমরা এক ক্লাসে পড়লে, তাহলে তো তোমার সাথে অনার্সে থাকবে। আশফার কথা শুনে তিশা অবাক হয়ে গেল। আশফার মুখের দিকে তাকিয়ে পড়ল। তিশার সাথে কথা বলে আশফা বের হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে এই 5 বছর কই ছিল, আর কেনই বা আবার শহরে এসে ইন্টারে ভর্তি হলো। মেহরাবের কাছ থেকে জানতে হবে। তাহলে যদি কিছু জানা যায়। পরের দিন ক্যাম্পাসের ভেতর বসে আছে মেহরাব। তিশা এসে মেহরাবের পাশে বসে। নেতা সাহেব কেমন আছেন? মেহরাব অবাক হয়ে, আপনি কিভাবে জানলেন? কলেজটা যেহেতু পড়ি না, জানার কি আছে? হঠাৎ এই শহরে কই ছিলে? গ্রামে কই আর থাকবো। তিশা রাগী গলায়, একদম মিথ্যে কথা বলবি না। তোর বাসায় আমি এই 5 বছর ধরে যাওয়া আসা করি, তোকে পাইনি। ঘরে তালা ঝুলান, কই গেছিস কেউ বলতে পারে না। কি কথা চলছে দুইজনের? মেহরাব হাসি মুখে, কিছু না, একটা কাজ আছে, করতে হবে। ওকে চলো। তিশা উঠে দাঁড়িয়ে, আমিও যাব। মেহরাবের সাথে তিশার আশফা গেল। এভাবে দেখতে দেখতে আরো 7 দিন চলে গেল। 1 মাস পর কলেজে প্যান্ডেল স্টেজ করে খুব সুন্দর করে সাজানো হলো। সব শিক্ষার্থী অবাক হয়ে গেল। স্যার ম্যাডামরাও অবাক। মেহরাবকে এসব নিয়ে অনেকে জিজ্ঞেস করছে কেন করা হচ্ছে। মেহরাব বলেনি, শুধু বলেছে একটা অনুষ্ঠান হবে রবিবার। কেটে গেল 3 দিন। কলেজটা সুন্দর করে সাজানো হলো। আজ রবিবার, সব শিক্ষার্থীরা কলেজে এসে হাজির হলো। কিন্তু সবাই যেন চোখে কেমন ভূত দেখার মতো দেখছে। সবার মা বাবারা এখানে। কিছুক্ষণ পর মিজান সাহেব এসে স্টেজে বসলো। বাদ সমিতির মালিক, সভাপতি, ফ্যাক্টরি বস আর ম্যানেজার। আশেপাশে সবাই আসছে। পুলিশ প্রশাসনও এসে হাজির হয়ে গেল। লিমনও হয়ে এসে গেছে। চারপাশ প্রশাসন সিকিউরিটি। শহরের মেয়র, এমপি এসে হাজির হলো। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় স্টেজে বসালো। সবাই যেন হতবাক। সবাইকে কলেজে কেন আনা হলো এ নিয়ে সবার ভেতরে একটা উত্তেজনা সৃষ্টি হলো। মেহরাব প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে ছিল। নীলা, আশফা, অরোহী, শুভ, আশফা, ত্রিমি, ইভা সবাই একসাথে। কি জন্য এসবের আয়োজন কিছুই তো বুঝতে পারছি না। মেহরাব মুচকি এসে, একটু পর সব ক্লিয়ার করে দেব। সবাইকে নিয়ে এক জায়গায় বসুন আপনারা। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার এসে মেহরাবকে ডেকে স্টেজে উঠালো। মেহরাব মেয়র, এমপি সহ সবার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে, প্রিয় মহোদয়, মা বোন, আমার প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। এই দিনটা এত সহজে পেয়ে যাব কল্পনা করতে পারিনি। আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এমপি, মেয়র, বাদ সমিতির মালিক, সভাপতি, ফ্যাক্টরির অ্যাডমিন, ম্যানেজার সবার সহায়তায় আমি এতদূর আসতে পেরেছি। নিজের দেখা স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি। সবার চোখে এতদিনে আমি খারাপ ছিলাম। প্রতিটা শিক্ষার্থীর কাছে সপ্তাহে 10 টাকা করে চাঁদা নিতাম। এখানে আমার শিক্ষার্থীরা, মা বাবা সবাইকে ডাকা হয়েছে একটা কারণে, আর সেটি হলো মেহরাবের চোখটা গেটের সামনে যেতে যেন থমকে যায়। মেহরাবকে থমকে যেতে দেখে সবাই পিছনে তাকায়। মিডিয়া লোকজন চলে এসেছে। প্রিন্সিপাল মেহরাবের কাছে যেয়ে, কি হলো, থামলে কেন? মেহরাব ঘাবড়ে যেয়ে, স্যার মিডিয়াকে এখানে কেন ডাকলো? প্রিন্সিপাল অবাক হয়ে, আমি তো বুঝতে পারছি না। মেহরাব চিন্তায় পড়ে গেল। মিডিয়া এখানে কি করছে? তাহলে কি ধরা খেয়ে যাব? না না, তা হতে দেওয়া যাবে না। মেহরাব স্টেজ থেকে নিচে নেমে যাওয়ার সাথে সাথেই তিশা এসে মেহরাবের গালে 2 হাতে আবির মুখে লাগিয়ে দিয়ে এক লাফ দিয়ে বলতে লাগলো, আমি জিতে গেছি ডিয়ার। ইয়াহু! সবাই তিশার কাণ্ড দেখলো। প্রিন্সিপাল স্যার স্টেজে দাঁড়িয়ে, মেহরাব কি হলো, নেমে গেলে কেন?
নীলা নিলয়কে বলতে লাগলো, এবার খাবে ধরা। হ্যাঁ তাই ভালো হয়, কলেজ থেকে চুনকালি দিয়ে বের করে দিব। শুভ অরোহীকে বলল, চান্দুয়ে খাবে ধরা। ছাত্রছাত্রীদের থেকে চাঁদা নেওয়া সবার সামনে মুখোশ খুলে যাবে। লিমন ভাইয়া কি রেডি? হ্যাঁ, শুধু স্টেজে উঠতে দাও, তারপর খেলা জমবে। মেহরাব পিছন ফিরে, স্যার মিডিয়া লোকদের আনতে যাচ্ছি। ও, তারা আসবে না, তুমি এখানে আসো। মেহরাব স্টেজে উঠে পড়ল। তিশা, রিমি, ইভা আশফাদের সামনে দাঁড়িয়ে। দেয়ার কমপ্লিট, এখন ট্রিট দাও। না আপু, হবে না। আপনাকে বলা হয়েছে আপনি যদি স্টেজে উঠে দিতে পারেন তাহলে সে তো নেমে গেছে। যাই হোক, দেয়ার তো পূরণ করছি। মিডিয়া লোকজন তাদের ক্যামেরা সেট করে বলতে লাগলো, এই কলেজের নেতা যে কিনা সকল শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সপ্তাহে 10 টাকা করে চাঁদা নেয়, বাসমতি ও ফ্যাক্টরি থেকে চাঁদা নেয়, সেই রিপোর্ট আমরা পেয়ে গেছি। এখানে সকল শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত আছে, তাই আজকের এই অনুষ্ঠানে লাইভ দেখানো হবে যতক্ষণ না শেষ হয়। সারা বিশ্বের মানুষ, কেউ টিভির সামনে, কেউ ফোনে, কেউ ল্যাপটপ, কেউ কম্পিউটারে, কেউ রেডিওর সামনে বসে আছে মেহরাব মাইক্রোফোন হাতে নিয়ে। সরি, আপনাদের একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম, বসিয়ে রেখে ক্ষমা করবেন। আসলে আপনাদের এখানে ডেকে আনা হয়েছে একটাই কারণে, যেটি হচ্ছে আমাদের এখানে অনেক গরিব ও মধ্যবিত্ত শিক্ষার্থী আছে যাদের ফ্যামিলি থেকে পড়াশোনা চালানো, বই খাতা কলম কিনে দেওয়া, কলেজ ফিস, ফর্ম পূরণ এসব খরচ নিয়ে হতাশায় থাকেন, যার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী আজ পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে। কেউ কেউ খারাপ পথেও গেছে। এখানে অনেক শিক্ষার্থী আছে যারা মেসের বিল পে করতে পারে না, পড়াশোনাটা চালাতে পারে না। হাত খরচের কারণে নেতা সে নেতার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। যদি কলেজে তার জন্য কিছুটা ছাড় দেয়, অনেক আছে বিগড়ে গেছে। এই সকল কিছু মুক্ত করার জন্য আজকে আমার এই উদ্যোগ। আপনাদের সবাইকে ডেকেছি কারণ যারা এই সকল অসুবিধায় পড়ে আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি থাকবো সবার জন্য, কারো স্বপ্নকে ক্ষুণ্ণ হতে দিব না। আর এই 1 বছরের ভেতরে আমি আমার কলেজ সারা দেশের 1 নাম্বার তালিকায় রাখবো। সবাই যেন স্তব্ধ হয়ে গেল মেহরাবের কথায়। সবাই হাঁ করে পড়ল। যারা নিউজ দেখছিল, মেহরাব বলতে লাগলো, আসলে আমাকে যদি সঙ্গ কেউ না দিত তাহলে এত সহজে সব কিছু করা সম্ভব হতো না। আশফা, শুভ, রাহাত, রকি, নিলয়, নীলা, ইভা, রিমি, আশফাত এরা যদি বেশি গুরুত্ব আমাকে না দিত আজকের দিনটা দেখা হতো না। যা করার ওরা সবাই সব করেছে। সকলের পরিবার সম্পর্কে তথ্য ওরাই এনে দিছিল। এই মাসে শিক্ষার্থীর কাছ থেকে 1 মাসে 1 লক্ষ টাকা, বাস সমিতির মালিকের কাছ থেকে 10,000, ফ্যাক্টরির কাছ থেকে 5,000 টাকা করে নিই, মোট 1,15,000 টাকা। যারা ফর্ম পূরণ করতে পারছে না তাদের জন্য ফ্রি। মেসের খাবার বিল দিতে পারছে না তাদের টাকা কলেজ ফাউন্ডেশন থেকে দিব। যাদের বই খাতা এখনও কেনা হয়নি তাদের জন্য কিছু বই খাতা উপহার রয়েছে, তা সবার মাঝে দিবেন এমপি, মেয়র ও জেলা সভাপতি মিজান সাহেব মহোদয়। সবার হাতে তুলে দিবে। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই একে অপরের ভালোবাসাটা জরুরি, যে ভালোবাসাটা সবার কাছ থেকে পেয়ে এসেছি। মেহরাবের বক্তৃতা শুনে সবাই রীতিমতো হা হয়ে গেল। মিডিয়ার লোকজনও যারা লাইভ দেখতেছিল, শুনতেছিল, সবাই রীতিমতো শক খেয়ে গেল। মেহরাব বলতে লাগলো, অনেক কিছুই বলে ফেললাম, আমি ডেকে নিব বাস সমিতির মালিককে। চেয়ার থেকে উঠে সে মেহরাবের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে, আসসালামু আলাইকুম। আমি এখানে আসতে পেরে নিজের কাছে গর্ববোধ করি। কখনো কল্পনাও করতে পারিনি এখনো এমন একটা দিন আসবে। আমাদের মাঝে উপস্থিত আছে এমপি মহোদয়, মেয়র ও জেলার সভাপতি মিজান সাহেব। তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মেহরাব যখন ফার্স্ট আমার কাছে গেল, সে তার নিজের পরিচয় দিল। আমি রীতিমতো অবাক। এই কলেজের নেতা চেঞ্জ হয়ে গেল। সে নিশ্চয়ই আমার কাছ থেকে চাঁদার ডিমান্ড করবে, কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণ ভুল করে দিয়ে ও আমাকে ওর উদ্যোগে জানায়। কলেজের জন্য, সকল শিক্ষার্থীর জন্য কিছু করতে চায়, যাতে কেউ পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তারা যাতে বিগড়ে না যায়। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম।
তাকে আমি আমার সমিতি থেকে মাসে 10,000 টাকা দিতে রাজি হই। এমন হাজারো টাকা অনেক জায়গায় খরচ করে থাকি, কিন্তু কখনো এসব উদ্যোগ মাথায় আসেনি। বাদ সমিতির মালিক কিছুক্ষণ বক্তব্য দিয়ে এমপিকে ডেকে নিল। এমপি সে তার বক্তব্য দেওয়া শুরু করলো। আমার ওয়ার্ডে যে এমন একজন হিরো ছিল তা আমি কল্পনায় ভাবতে পারিনি। সে সবার জন্য উদ্যোগটা এভাবে নিবে কখনো কল্পনা করতে পারিনি। জীবনযুদ্ধে অনেকে অনেক কিছু করে থাকে, কিন্তু কতজনে আছে এমন উদ্যোগ গ্রহণ করে সবার পাশে দাঁড়াবে? আমি এই কলেজের নেতা মেহরাব, নেতা বললে ভুল হবে, এই কলেজের হিরো একজন রিয়েল হিরো, যার উদ্যোগ ও কাজে আমি মুগ্ধ। আমি তার সাথে সবসময় আছি, থাকবো। এই ফাউন্ডেশন আমিও মাসে মাসে টাকা দিব, যাতে সবার পড়াশোনা জীবনযাপন সুন্দরভাবে চলতে পারে। এক একে সবাই বক্তৃতা দিল। জেলা সভাপতি দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করলো। আমি যখন জানতে পারলাম কলেজের নেতা আরেকজনকে নেতা বানিয়ে দিয়েছে, তখন আমি খোঁজ খবর নিই। খোঁজ নিয়ে জানতে পারি মেহরব প্রতি শিক্ষার্থীর থেকে 10 টাকা করে চাঁদা নেয়। তার পরের দিন আমি কলেজে আসি, এসে দেখি সবাই আন্দোলন শুরু করে দিয়েছে। তারা কিছুতেই মেহরবকে চায় না। আমি সোজা প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। আগে তার সাথে কথা বলাটা জরুরি ছিল। আমি প্রিন্সিপালের সাথে কথা বলতে থাকি, এর ভেতরে মেহরব ঢুকে পড়ে। আমি ওকে কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই ও আমাকে থামিয়ে দিয়ে বলছিল, যাদের ফর্ম পূরণ করতে টাকার অসুবিধার করতে পারছে না, সবার ফর্ম পূরণ করে দেবেন। টাকা যা লাগবে আমি দেব, কিন্তু কেউ যেন বাদ না যায়। কাল ডেকে ওদের ফর্ম জমা দিতে বলবেন। আমি তখন চমকে উঠলাম ওর কথা শুনে। ও কি বলছে এইসব? এমনটা বা কতজন করে? তবুও নিজের ভেতরে সংশয়টা দূর করার জন্য জিজ্ঞেস করে বসি, তুমি সবার কাছ থেকে টাকা কেন নিয়েছো? ভাই 10 মিলে করি কাজ, তাহলে তো সার্থক আসবে জীবনে। প্রতি সপ্তাহে কারো 10 টাকা করে দিতে বাধবে না, কারণ তারা অনেক টাকা অনেক কাজে ব্যয় করবে, এটা দিতে বাধবে না। এই টাকা দিয়ে কি করবা? এই টাকা দিয়ে যারা বঞ্চিত তাদের কাজে লাগাবো। টাকার অভাবে অনেকে আছে যারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, অনেকেই বই কিনতে পারছে না। এই টাকাগুলো শুধুমাত্র তাদের জন্যই। এভাবে জমাতে পারলে আশার আলো দেখতে পাবো। আমি মেহরবের সেই দিনের কথা শুনে ওকে জড়িয়ে ধরেছিলাম। কিভাবে সম্ভব এমন একটা চিন্তা ধারণা করা? আজকাল টাকা লুটপাট করতে পারলে বেঁচে যায়, কিন্তু মেহরব তার উল্টা কাজটা করলো। এই কলেজে একজন সবার রিয়েল হিরো পেলাম। বক্তৃতা শেষে মেহরাব এসে একটা নামের লিস্ট অনুযায়ী নাম ধরে ডাকতে শুরু করে। এমপি সহ সবাই সবার হাতে বই খাতা তুলে দেয়। যাদের সামর্থ্য নেই শুধুই তাদের দেওয়া হলো, সামর্থ্য আছে তাদের তারা লিস্টের বাইরে। এমপি সহ সবাই চলে গেল মেহরাবের সাথে কথা বলে। মেহরাব স্টেজ থেকে নামতেই সবাই মেহরাবকে কাঁধে তুলে নেয়। এক যেন আনন্দের উল্লাস বয়ে যাচ্ছে সবার ভেতর থেকে। চিন্তা ধারণা এক নিমিষে শেষ হয়ে গেল। মিডিয়া লোকজন নিউজে বলতে লাগলো, আমরা যে নিউজটা পেয়ে এসেছিলাম সবটা তার ভিন্ন। এক অজানা শিহরণ জেগে গেল। এই নিউজটা করতে পেরে সত্যি সৌভাগ্যবান মনে হচ্ছে। এই যেন তাক লাগিয়ে দেওয়ার মতো। মেহরাবের কাছে সবাই সরি বলে মাপ চেয়ে নিল। প্রতিটা মানুষের ভেতর মেহরাবের প্রতি শ্রদ্ধা পেয়ে গেল। রাত রকি এসে, ভাই আমাদের মাফ করে দেন, অনেক বড় ভুল করে ফেলেছি। এখন থেকে আপনার সাথেই সবসময় থাকবো। শরীরে রক্ত থাকতে আপনার গায়ে একটা আঁচড় পড়তে দিব না। এসব কি বলছেন? আগের তা ভুলে যে সামনের দিকে অগ্রসরটা হওয়াই ভালো। আশফা দৌড়ে যে মেহরাবের সামনে দাঁড়িয়ে আশফা হাঁপাচ্ছে। মেহরাব অবাক হয়ে গেল। আশফার মুখে খুশি রেখা। নীলার ফোনটা বাজছে। রিসিভ করতেই ও পাশ থেকে রিয়াদ বলে উঠল, এটা আমি কি নিউজ দেখলাম? ভাইয়া আমিও অবাক হয়ে গেলাম। আমার কাছে আর ওকে সরানো সম্ভব হবে না। ওর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। দেখলা তো কেন 1 মাস টাইম নিয়েছিলাম। আমিও না কখনো কল্পনা করতে পারিনি রে এমনটা হবে। শোন, মেহরাবকে যত সাপোর্ট লাগে দিবি। হঠাৎ তুমি চেঞ্জ হয়ে গেলা কেন ভাইয়া? আমি এতদিন অন্ধকারের ভেতরে ছিলাম, কখনো বুঝতে পারিনি। ও এসে আমার চোখ খুলে দিয়েছে। ঠিক আছে ভাইয়া। আগন্তুক লোক দুটো নিউজটা দেখে বলো, নেক্সট টার্গেট এই নেতা। দুজনের মুখে হাসি ফুটে উঠল। দেশে ফিরেই কাজটা করতে হবে। কিন্তু হঠাৎ ও আসলো কেন আমাদের টার্গেটে?